প্রিয় উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীবৃন্দু, তোমাদের সাথে আলোচনা করে যাচ্ছি আমরা পরিমাণগত রসায়নের লেকচার নাম্বার 23। আমাদের আজকের আলোচনার যে বিষয়বস্তু আমরা নির্ধারণ করেছি তা হচ্ছে দ্রবণের প্রকৃতি সম্পর্কিত। এই টপিকটি আমাদের সিকিউ প্যাটার্নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। তো আমরা শুরু করে আমাদের এই টপিক রিলেটেড কথাবার্তাগুলো। দ্রবণের প্রকৃতি বলতে আমরা আসলে কি বুঝি? আমরা জানি একটা অ্যাসিড এবং একটা ক্ষারকে মিশ্রিত করলে সেখানে একটা প্রশমন বিক্রিয়া ঘটে এবং এই প্রশমন বিক্রিয়া আমাদের লবণ এবং পানি উৎপন্ন হয়। এখন এই যে অ্যাসিড ক্ষারকে প্রশমিত করলাম, এখান থেকেই আমাদের হচ্ছে দ্রবণের প্রকৃতি সম্পর্কিত 4 ধরনের ম্যাথ আসতে পারে। আমরা যদি একটু লক্ষ্য করি আমাদের কি কি ম্যাথ আসতে পারে এখান থেকে আমরা একটু শুনবো। প্রথমটা হচ্ছে, দেখো তো দ্রবণের প্রকৃতি কেমন হবে। দ্রবণের প্রকৃতি কেমন হয় এরকম একটা প্রশ্ন আসতে পারে, অথবা সেখান থেকে আসতে পারে লিটমাস পেপারের বর্ণ পরিবর্তন। লিটমাস পেপারের বর্ণ পরিবর্তন কেমন হবে? লিটমাস পেপারের বর্ণ পরিবর্তন কেমন হবে? এরপর আসতে পারে আমাদের মিশ্রণে অ্যাসিড বা ক্ষারের ঘনমাত্রার পরিবর্তন কেমন হবে। মিশ্রণে অ্যাসিড বা ক্ষারের ঘনমাত্রার পরিবর্তন কেমন হবে, এটাও আমাদের আসতে পারে। ঘনমাত্রার পরিবর্তন কেমন হবে। এবং সবচেয়ে যেটা বেশি আমাদের আসে সেটা হচ্ছে মিশ্রণের পিএইচ এর মান বের করতে বলা হয়। মিশ্রণের পিএইচ এর মান আমাদের নির্ণয় করতে বলা হয়। টোটাল এই 4 ক্যাটাগরি আমাদের ম্যাথ আসে। তার মধ্যে মিশ্রণের পিএইচ এই টাইপটা করতে পারলে মোটামুটি আমাদের সবকিছু আমাদের কভার হয়ে যাবে। তো আমরা হচ্ছে একটা করে ধরে শুরু করি। প্রথম আমরা যেটা ভালো করে শিখবো সেটা হচ্ছে মিশ্রণের প্রকৃতি সম্পর্কিত। এখন এই মিশ্রণের প্রকৃতি কেমন হবে এটা আমরা কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য আমাদের প্রথম আমরা যেটা জানি যে আমাদের হচ্ছে একটা অ্যাসিড এবং একটা ক্ষারকে বিক্রিয়া করার পর আমরা যে লবণ এবং পানি পাবো, এবং এই বিক্রিয়ার শেষে মিশ্রণে যদি অ্যাসিড অবশিষ্ট থাকে তখন সেই দ্রবণটার প্রকৃতি আমরা বলবো হচ্ছে অম্লীয়। অ্যাসিড এবং ক্ষারকে মিশ্রিত করার পর মিশ্রণে যদি আমাদের ক্ষার অবশিষ্ট থাকে তখন সেই দ্রবণকে আমরা বলতে পারবো ক্ষারীয়। আর যদি মিশ্রণে অ্যাসিড বা ক্ষার কেউ অবশিষ্ট না থাকে তখন সেই দ্রবণের প্রকৃতি বলবো আমরা নিরপেক্ষ। তাহলে দ্রবণের প্রকৃতি আমাদের 3 রকম হতে পারে, অম্লীয়, ক্ষারীয় এবং হচ্ছে নিরপেক্ষ। তাহলে অ্যাসিড এবং ক্ষারকে মিশ্রিত করার পর যদি দ্রবণে অ্যাসিড অবশিষ্ট থাকে তখন সেই দ্রবণ হচ্ছে আমাদের অম্লীয়। যদি আমাদের ক্ষার অবশিষ্ট থাকে তখন বলবো হচ্ছে ক্ষারীয়। আর যদি অবশিষ্ট না থাকে তখন সেই দ্রবণটাকে আমরা বলতে পারবো পূর্ণ প্রশমিত হওয়া বা নিরপেক্ষ দ্রবণ। এখন এই ম্যাথমেটিক্যাল কাজগুলো করার জন্য আমাদের কি জানতে হবে? আমাদের প্রথম একটা জিনিস জানে রাখবো আমরা, সেটা হচ্ছে তুল্য দ্রবণ, যেটা আমরা আগের ক্লাসে আমরা শেষ করছিলাম। তুল্য দ্রবণটা লাগবে। এই তুল্য দ্রবণটা হচ্ছে আয়তন গুণ ঘনমাত্রা, অর্থাৎ ভি গুণ এস। কোন একটা দ্রবণের আয়তন এবং ঘনমাত্রা গুণ করলে যে মানটা পাবো সেটাকে আমরা বলি হচ্ছে তুল্য দ্রবণ। এবং এই আয়তন এবং ঘনমাত্রা গুণ করলে যে মানটা আমরা পাবো তাকে আমরা রাখবো হচ্ছে মিলিলিটার এককে, এবং সেই দ্রবণের ঘনমাত্রা হচ্ছে আমাদের 1 মোলার হবে। তার মানে কোন একটি দ্রবণের আয়তন এবং ঘনমাত্রা যে মানটুকু আমরা পাবো তাদেরকে গুণ করলে সেই এককটা হবে মিলিলিটার, এবং সেখানকার ঘনমাত্রা আমরা রাখবো হচ্ছে 1 মোলার। এটা হচ্ছে আমাদের তুল্য দ্রবণ। এবং এখান থেকে আমরা একটা সূত্র জানবো, সেটা হচ্ছে 1 মোলের সমতুল্য হচ্ছে 1000 মিলিলিটার 1 মোলার। 1000 মিলিলিটার 1 মোলার। এবং একই সাথে আমরা আরেকটা জিনিস লিখতে পারবো, তাহলে 2 মোল সমান কত? 2000 মিলিলিটার 1 মোলার। ঠিক আছে, এটা আমরা পড়ছিলাম। এখন এই তুল্য দ্রবণ দিয়ে কাজটা কি? আমাদের দুটা দ্রবণের তুল্য দ্রবণ বের করতে পারলে কিন্তু আমরা বলতে পারবো দ্রবণটা কেমন হবে। অর্থাৎ তুল্য দ্রবণ বের করার পর যার তুল্য দ্রবণের পরিমাণটা বেশি থাকবে দিন শেষে সেই আমাদের অবশিষ্ট থাকবে, তখন আমরা দ্রবণের প্রকৃতিটা বলতে পারবো। যদি আমাদের অ্যাসিডের তুল্য দ্রবণটা বেশি থাকো তাহলে দেখবো হচ্ছে বিক্রিয়া শেষে অ্যাসিড অবশিষ্ট থাকে, তখন আমরা বলতে পারবো দ্রবণের প্রকৃতি হচ্ছে অম্লীয়। আর যদি দেখি যে আমাদের ক্ষারের তুল্য দ্রবণটা বেশি তাহলে দেখবো হচ্ছে বিক্রিয়া শেষে ক্ষার অবশ্যই থাকবে, তাহলে দ্রবণ তখন আমরা বলতে পারবো হচ্ছে ক্ষারীয়। তাহলে আমরা আমাদের এই রিলেটেড একটু ম্যাথগুলো আমরা দেখি এবার। আমাদের প্রথম যে এক্সাম্পলটা আছে এটা শিখতে পারলে কিন্তু তোমরা হচ্ছে বাকিগুলো কিন্তু ক্রমান্বয়ে শেষ করে ফেলতে পারবো ভালোভাবে।
আমরা একটা অঙ্ক যদি ভালো করে আগে বুঝতে পারি তাহলে আমাদের এই টাইপটা কিন্তু সহজ হয়ে যাবে। শুরুতে আমরা একটু আসি, আমাদের এখানে দুটা পাত্র আছে, এ এবং কত বলতো বি। এ পাত্রে আমাদের সালফারিক অ্যাসিডের একটা দ্রবণ আছে এবং বি পাত্রে সোডিয়াম হাইড্রোক্সাইডের একটি দ্রবণ আছে। আমাদের যেটা বলছে, এ পাত্র এবং বি পাত্রের দ্রবণ দুটিকে মিশ্রিত করলে মিশ্রণের প্রকৃতি কেমন হবে, অর্থাৎ মিশ্রণের প্রকৃতি কি অম্লীয় হবে নাকি ক্ষারীয় হবে নাকি নিরপেক্ষ হবে। আমার দেখো তো হচ্ছে এ পাত্রে আছে হচ্ছে একটা অ্যাসিড আর বি পাত্র হচ্ছে একটা কি বলতো ক্ষার। এই দুজনকে যখন আমরা মিশ্রিত করব তখন তাদের মধ্যকার একটি প্রশমন বিক্রিয়া উৎপন্ন হবে বা প্রশমন বিক্রিয়া ঘটবে। ওই প্রশমন বিক্রিয়ায় শেষে মিশ্রিত অবস্থায় যদি অ্যাসিড অবশিষ্ট থাকে তাহলে আমরা বলতে পারবো হচ্ছে আমাদের দ্রবণের প্রকৃতি হচ্ছে অম্লীয়। আর যদি মিশ্রণ আমাদের ক্ষার অবশিষ্ট থাকে তাহলে আমরা দ্রবণের প্রকৃতি বলতে পারবো হচ্ছে ক্ষারীয়। এক্ষেত্রে আমাদের যে মূল কাজটা সেটা হচ্ছে দুইটা পাত্রের আমরা তুল্য দ্রবণটা বের করব এবং এই তুল্য দ্রবণটা যার পরিমাণটা বেশি থাকবে দিন শেষে দেখবো হচ্ছে সেই অবশিষ্ট থাকবে। তাহলে আমাদের তুল্য দ্রবণ আমরা কিভাবে বের করব? তুল্য দ্রবণ বের করার জন্য আমাকে দুইটা ভ্যালু লাগবে, একটা হচ্ছে আয়তনের মান, একটা হচ্ছে ঘনমাত্রার মান। তো আমরা শুরু করি, আমাদের যদি প্রথমে এই পাত্রের দিকে আসি, এই পাত্রে আমাদের এই পাত্রে দেখা হচ্ছে আমাদের একটা পার্সেন্টেজ দেওয়া আছে এবং একটা আয়তন দেওয়া আছে। তার মানে আয়তনের মান সরাসরি দেওয়া থাকলেও ঘনমাত্রা কিন্তু দেওয়া নেই, একটা শতকরা পরিমাণ দেওয়া আছে। আমরা কিন্তু চাইলে শতকরা পরিমাণ থেকে ঘনমাত্রা বের করতে পারি। আর বি পাত্র যদি আমরা একটু দেখি, সেখানে একটা আয়তন আছে, তবে ঘনমাত্রা দেওয়া না থাকলেও আমাদের দেওয়া আছে কি বলতো একটা ডেসিমোলার বলা আছে। ডেসিমোলার বলতে কিন্তু আমরা বুঝি 0.1 মোলার। তাহলে আমাদের এ এবং বি পাত্রের তুল্য দ্রবণ বের করার জন্য আমাদের দুইটা পাত্রের আয়তন এবং ঘনমাত্রা লাগবে। যেহেতু আমাদের এই পাত্রে আমাদের ঘনমাত্রাটা নাই, তাহলে আমরা ওই শতকরা পরিমাণ থেকে আমাদের আগে ঘনমাত্রাটা বের করব। এই ঘনমাত্রা বের করার সূত্রটা কি জানি আমরা? x% দ্রবণের ঘনমাত্রা বের করার সূত্র হচ্ছে 10 ইন্টু এক্স বাই হচ্ছে আমাদের এম। এমটা হচ্ছে আণবিক ভর আর এক্স হচ্ছে যতটুকু শতকরা পরিমাণ দেওয়া থাকবে তার মান। তাহলে আমরা শুরু করতে পারি। আমাদের প্রথম হচ্ছে এই পাত্রের ক্ষেত্রে, এই পাত্রের ক্ষেত্রে আমাকে তুল্য দ্রবণটা বের করব। তো যেহেতু আমাদের ঘনমাত্রা নাই, আমাকে ঘনমাত্রাটা বের করব। তাহলে কি লিখতে পারি বলতো? এক্স আমাদের হচ্ছে x% দ্রবণের ঘনমাত্রা সূত্র হচ্ছে আমাদের 10 ইন্টু এক্স বাই হচ্ছে কত বলতো এম। আমরা কার ঘনমাত্রা বের করবো? সালফারিক অ্যাসিড, যার পার্সেন্টেজ হচ্ছে কত 4.9%। সালফারিক অ্যাসিডের আমরা যদি ঘনমাত্রাটা বের করতে যাই তাহলে আমাদের কি কি বেরো লাগবে? 10, এক্স হচ্ছে শতকরা পরিমাণ 4.9 আর এমটা হচ্ছে আমাদের কি ভর? আণবিক ভর। তাহলে আমরা আগে হচ্ছে এখানে আণবিক ভরটা বের করব। তাহলে সালফারিক অ্যাসিডের আণবিক ভরটা আমরা বের করে নিব। এটা আমরা জানি সালফারিক অ্যাসিডের আণবিক ভর 98 গ্রাম। আণবিক ভর এম সমান হচ্ছে 98 গ্রাম। তাহলে এখান থেকে আমরা এবার ঘনমাত্রা বের করে ফেলি আমাদের। তাহলে হচ্ছে আমাদের হচ্ছে এখানে হবে 98 গ্রাম। করলে আমাদের সালফারিক অ্যাসিডের ঘনমাত্রা মানটা আমরা এখান থেকে পেয়ে যাব। তাহলে হচ্ছে 10 ইন্টু 4.9 ভাগ হচ্ছে আমাদের 98। তাহলে তার ঘনমাত্রা মানটা হচ্ছে 0.5 মোলার। ঠিক আছে? তাহলে সালফারিক অ্যাসিডের আমাদের ঘনমাত্রা দেওয়া ছিল না, শতকরা পরিমাণ ছিল, সেখান থেকে আমরা ঘনমাত্রাটা বের করছি। এখন আসল যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তুল্য দ্রবণ আমরা বের করবো। তো তুল্য দ্রবণটা কি? আয়তন গুণ ঘনমাত্রা। তাহলে সালফারিক অ্যাসিডের যদি আমরা আয়তন দেখি 50 মিলিলিটার আর ঘনমাত্রা হচ্ছে আমাদের 0.5 মোলার। সালফারিক অ্যাসিড এটাকে বলা হয় ইকুইভ্যালেন্ট, মানে সমতুল্য বা তুল্য দ্রবণ। তাহলে তুল্য দ্রবণ কেমন পাবো? আয়তন গুণ হচ্ছে ঘনমাত্রা, যাদের এককটা হবে মিলিলিটার এবং যার ঘনমাত্রা হচ্ছে 1 মোলারের কি বলতো সমতুল্য। ঠিক আছে? এই দুটো আমরা গুণ করলে পাবো হচ্ছে 25 মিলিলিটার 1 মোলার সালফারিক অ্যাসিড। তাহলে এখান থেকে কিন্তু আমরা সালফারিক অ্যাসিডের একটা তুল্য দ্রবণ পেয়েছি। এটা আমরা একটু জানবো, এইখান থেকে আমরা একটা সালফারিক অ্যাসিডের তুল্য দ্রবণ পেয়েছি এবং সেই মানটা কত দেখো তো? 25 ml 1 মোলার সালফারিক অ্যাসিড আমরা একটা তুল্য দ্রবণ পেয়েছি।
এবার অনুরূপ ভাবে আমরা হচ্ছে আবার বি পাত্রের জন্য আমরা একটা তুল্য দ্রবণ বের করব। বি পাত্র হচ্ছে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডের একটা দ্রবণ, যার আয়তন আছে কিন্তু ঘনমাত্রা দেওয়া আছে ডেসিমোলার। ডেসিমোলার বলতে আমরা বুঝি 0.1 মোলার। তাহলে আমরা হচ্ছে এরপরে চলে আসবো হচ্ছে আমাদের বি পাত্রের ক্ষেত্রে। বি পাত্রে আমাদের কি আছে? সোডিয়াম হাইড্রোক্সাইড। আমরা বলতে পারি কিনা সোডিয়াম হাইড্রোক্সাইডের একটা ঘনমাত্রা আছে আমাদের, সেটা হচ্ছে কত? 0.1 মোলার। কেন 0.1 মোলার? কারণ এটা বলে দিচ্ছে আমাদেরকে ডেসিমোলার, আর ডেসি বলতে আমরা বুঝি 0.1 মোলার দ্রবণ। ওকে, তাহলে তার এবার কি বের করবো? আমরা তুল্য দ্রবণ বের করবো। এর যেহেতু আয়তন দেওয়া আছে 100 মিলিলিটার আর ঘনমাত্রা আমরা পেয়েছি এখন 0.1 মোলার, তাহলে বলতে পারবো 100 মিলিলিটার 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুইভ্যালেন্ট আয়তন গুণ ঘনমাত্রা, এবং তার এককটা আমরা রাখবো কোথায় বলছিলাম? মিলিলিটার 1 মোলার। ঠিক আছে। আচ্ছা, তুল্য দ্রবণ যদি আমরা বের করি তাহলে তার মানটা হচ্ছে, দেখো তো, 10 মিলিলিটার 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের একটা দ্রবণ। তাহলে আমরা কিন্তু দুটা তুল্য দ্রবণ বের করে ফেলছি আমাদের অলমোস্ট। এটা হচ্ছে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য দ্রবণ। আচ্ছা, এবার একটু লক্ষ্য করো যে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য দ্রবণ আমরা পেয়েছি 10 ml, আর যদি আমরা সালফিউরিক অ্যাসিডের তুল্য দ্রবণটা দেখি সেটা হচ্ছে 25 ml। আমরা কি বলছিলাম যে যার তুল্য দ্রবণের পরিমাণটা বেশি থাকবে দিন শেষে কিন্তু সে অবশিষ্ট থাকবে। তার মানে আমরা এখান থেকে কিন্তু একটা ডিসিশন নিতে পারি যে আমাদের শেষ পর্যন্ত অ্যাসিড কি থাকবে? অবশিষ্ট থাকবে। আমরা বলতে পারবো যে দ্রবণটা হচ্ছে অম্লীয় টাইপের। এটা হচ্ছে আমরা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিতে পারি। কিন্তু এটাকে যদি আমরা ম্যাথমেটিক্যালে কাজ করি তাহলে কি করতে হবে? দেখো তো, আমাকে কিন্তু প্রশ্ন বলছে এ এবং বি পাত্রের মিশ্রণ দুটিকে একত্রিত করলে। আমরা হচ্ছে আমাদের এই যে এ এবং বি পাত্রে যে দুটা দ্রবণ ছিল, একটা এসিড এবং একটা ক্ষার, তাদেরকে আমরা একটা মিশ্রিত করব এবং সেই বিক্রিয়া একটা প্রশমন বিক্রিয়া ঘটবে। তাহলে আমরা এবার চলে আসি আমাদের, এবার হচ্ছে কি বলতো, এ প্লাস বি মিশ্রণে সংঘটিত বিক্রিয়া। সংঘটিত বিক্রিয়া এ এবং বি পাত্রের আমাদের মিশ্রণটা আমরা দেখবো। এই পাত্রে কে ছিল? আমাদের সালফিউরিক অ্যাসিড। বি পাত্রে হচ্ছে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে আমরা জানি অ্যাসিড যোগ ক্ষার, লবণ যোগ পানি। লবণ হবে সোডিয়াম এবং সালফেট মিলে সোডিয়াম সালফেট, এবং তোমরা জানো সালফেটের যোজনী হচ্ছে 2, সেটা কার সাথে আসবে? সোডিয়ামের সাথে। এরপর হচ্ছে আমাদের কি উৎপন্ন হবে? পানি। এবং এই অ্যাসিড ক্ষারের প্রশমন যে বিক্রিয়াগুলো আমাদের হয় তাদেরকে তোমাকে মাস্ট বি সমতা করতে হবে। সমতা করতে হবে। তো সমতা করি আমরা। এখানে সোডিয়াম পরমাণু যদি 2টি আছে তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে আমরা 2 দ্বারা গুণ করব। গুণ করলে আমরা এবার যদি দেখি আমাদের এখানে হাইড্রোজেন কতটা দাঁড়ায়? 2টা, এবং এখানে হচ্ছে 1 × 2, মোট হচ্ছে 2টা। তাহলে 2 × 2 হচ্ছে কত? 4। কিন্তু আমাদের এখানে কিন্তু 4টা হাইড্রোজেন নাই। এজন্য পানি অণুটাকে আমরা 2 দ্বারা গুণ করলে উভয় পাশে হাইড্রোজেন পরমাণু সংখ্যাটা সমান হবে। এবার একটু মনোযোগ দিয়ে আমরা শুনবো, এবং এই বিক্রিয়া থেকে আমরা যদি একটু লক্ষ্য করি, আমাদের অ্যাসিড বিক্রিয়া করছে কত মোল? 1 মোল, এবং ক্ষার বিক্রিয়া করছে কত মোল? 2 মোল। দেখো বিক্রিয়াটাকে সমতা করার পর আমরা দেখতে পাই অ্যাসিড বিক্রিয়া করছে আমাদের 1 মোল, ক্ষার বিক্রিয়া করছে কত মোল? বলো তো? 2 মোল। এখন এই বিক্রিয়ার সম্পর্ক থেকে কিন্তু আমরা দুইটা জিনিস বলতে পারি। 1 মোল সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে, অথবা আমরা এটা বলতে পারি 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 1 মোল সালফিউরিক অ্যাসিডের সাথে। তাহলে আমরা কোনটা লিখবো? ম্যাথ করার সময় আমরা আসলে কোনটা লিখবো? এখানে ট্রিক্সটা একটু মনে রাখবা। আমাদের জাত তুল্য দ্রবণের পরিমাণটা আমরা কম পেয়েছিলাম তাকে লিখবো আগে, জাত তুল্য দ্রবণের পরিমাণটা আমরা বেশি পেয়েছিলাম তাকে লিখবো হচ্ছে পরে। আমি আবার একটু বলছি, এই বিক্রিয়ার সম্পর্ক থেকে তুমি দুটা জিনিস লিখতে পারো। এক হচ্ছে 1 মোল সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করবে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। অনুরূপ ভাবে আমরা কিন্তু এটাও বলতে পারি 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করবে 1 মোল সালফিউরিক অ্যাসিডের সাথে। আমরা দুটাই লিখতে পারি, কিন্তু আমরা কোনটা লিখবো ম্যাথ করার সময়? আমি যে টিক্সটা বলছি সেটা হচ্ছে যে দুইটা দ্রবণের তুল্য দ্রবণ আমরা বের করেছিলাম, যার তুল্য দ্রবণের পরিমাণটা কম থাকবে তাকে লিখবো আগে, যার তুল্য দ্রবণের পরিমাণটা থাকবে বেশি তাকে লিখবো আমরা পরে।
তাহলে আমরা এখান থেকে আবার সুন্দর করে লিখে ফেলতে পারি যে আমাদের সুতরাং আমাদের যেহেতু দেখো একটু খেয়াল করো সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য দ্রবণ পাইছিলাম 10 ml, আর যদি সালফিউরিক অ্যাসিডের তুল্য দ্রবণটা আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে 25 ml। তো যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য দ্রবণের পরিমাণটা কম, তাকে আমরা লিখবো হচ্ছে কি বলতো আগে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো এবার 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুইভ্যালেন্ট আমাদের হচ্ছে 1 মোল সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, এবার তোমাদের মনে আছে অবশ্যই যে আমরা 1 মোলের পরিবর্তে আসলে কি লিখতাম, 1 মোলের পরিবর্তে আমরা লিখতে পারতাম 1000 মিলিলিটার 1 মোলার। তাহলে 2 মোলের পরিবর্তে আমরা কি লিখছিলাম 2000 মিলিলিটার 1 মোলার, এটা আমরা জানি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যদি বলি যে আমাদের 1 মিলিলিটার 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুয়াল টু কত হবে, আমাদের হবে 1000 ভাগ 2000 মিলিলিটার 1 মোলার সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, আচ্ছা এবার আমাদের খেয়াল করো সোডিয়াম হাইড্রোক্সাইড কত এমএল আছে আমাদের এখানে 10 ml। তো 10 ml এর জন্য যদি আমরা হিসাব করি 10 ml 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুয়াল টু কি হবে 1000 ইনটু হচ্ছে 10 ভাগ হচ্ছে আমাদের 2000 মিলিলিটার 1 মোলার সালফিউরিক অ্যাসিড। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমরা পাবো 5 মিলিলিটার 1 মোলার সালফিউরিক অ্যাসিড। এই সম্পর্ক থেকে আমরা কি দেখতে পেলাম যে আমাদের 10 ml সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে অ্যাসিড বিক্রিয়া করতেছে কত ml 5 ml, মানে 10 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে আমাদের সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করতেছে মাত্র 5 ml। কিন্তু আমাদের সালফিউরিক অ্যাসিডের তুল্য দ্রবণ ছিল 25 ml, কিন্তু সালফিউরিক অ্যাসিড অ্যাসিডের ক্ষারের সাথে বিক্রিয়া করতেছে মাত্র কত ml 5 ml, বাকি কিন্তু 20 ml কিন্তু কি থাকবে সে অবশিষ্ট থাকবে। তাহলে অ্যাসিড যদি অবশিষ্ট থাকে তাহলে কিন্তু আমরা বলতে পারি মিশ্রণের প্রকৃতি হবে কি বলতো অম্লীয়। আবার একটু আমরা বলি আমাদের এই বিক্রিয়ার সম্পর্ক থেকে আমরা দেখতে পাই যে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুয়াল টু হচ্ছে 1 মোল সালফিউরিক অ্যাসিড। 1 মোলের পরিবর্তে আমরা লিখতে পারি 1000 মিলিলিটার 1 মোলার, এবং 2 মোলের পরিবর্তে আমরা বলতে পারবো 2000 মিলিলিটার 1 মোলার। তাহলে শেষ পর্যন্ত 10 ml 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করতে পারবে 5 ml সালফিউরিক অ্যাসিডের সাথে। যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড সম্পূর্ণ বিক্রিয়া করে ফেলছে 10 ml, কিন্তু আমরা লক্ষ্য করি যে সালফিউরিক অ্যাসিড কিন্তু বিক্রিয়া করছে মাত্র 5 ml, কিন্তু তার তুল্য দ্রবণটা কতটুকু ছিল আমাদের 25 ml। ওই 25 ml থেকে বিক্রিয়া করছে মাত্র 5 ml, বাকিটুকু কি থাকবে বলতো অবশিষ্ট থাকবে। তাহলে আমরা বলতে পারি কিনা দেখো তো আমাদের মিশ্রণে কি অবশ্যই থাকবে সালফিউরিক অ্যাসিড। তাহলে মিশ্রণে অবশিষ্ট সালফিউরিক অ্যাসিড ছিল কত 25 ml, বিক্রিয়া করছে 5 ml। তাহলে আমাদের আর অবশিষ্ট থাকবে কতটুকু, অবশ্যই থাকবে কি বলতো 20 ml 1 মোলার সালফিউরিক অ্যাসিড। এই যে আমাদের 20 ml সালফিউরিক অ্যাসিডটা আমাদের দ্রবণে কি রয়ে গেল বলতো অবশিষ্ট রয়ে গেল 20 ml 1 মোলার সালফিউরিক অ্যাসিড আমাদের দ্রবণে কি রয়ে গেল অবশিষ্ট রয়ে গেল। তাহলে আমরা মিশ্রণের প্রকৃতি বলতে পারবো এখন কি বলুন তো অম্লীয়। তাহলে আমরা এখানে বলতে পারি সুতরাং মিশ্রণের প্রকৃতি হবে অম্লীয়, বা আরো বলতে পারি এ এবং বি প্লাস এর মিশ্রণের প্রকৃতি হচ্ছে আমাদের কি বলতো অম্লীয়। তাহলে এটা হচ্ছে আমাদের এই এ এবং বি পাত্রের মিশ্রণের প্রকৃতি আমরা পেয়ে গেলাম। তাহলে কি করতে হবে আমাদেরকে, যে কোন একটা দ্রবণের প্রকৃতি বের করতে বলা হলে আমাদের প্রথম কাজ হচ্ছে দুইটা পাত্রের আগে তুল্য দ্রবণটা আমরা বের করে ফেলবো। ওইখান থেকে কিন্তু আমরা একটা ধারণা পেতে পাবো যে দ্রবণের প্রকৃতি কেমন হতে পারে। যার তুল্য দ্রবণের পরিমাণটা বেশি থাকবে দেখবা মিশ্রণের প্রকৃতি কিন্তু তা হবে। আমরা দেখছিলাম যে আমাদের এসিড এর তুল্য দ্রবণের পরিমাণটা বেশি ছিল, এজন্য দেখো তো শেষ পর্যন্ত আমরা বলতে পারবো কি দ্রবণের প্রকৃতি আমাদের হয়েছে অম্লীয়। আচ্ছা, এরপর আমরা আমাদের পরবর্তী মেতে যাব উদাহরণ 2-তে। এখানে আমাদের কি কি দেওয়া আছে দেখো তো হচ্ছে আমাদের এখানে দ্রবণ দেওয়া আছে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হচ্ছে কি বলতো হাইড্রোক্লোরিক অ্যাসিডের একটা দুইটা পাত্র দেওয়া আছে। এখানে দেওয়া আছে সোডিয়াম হাইড্রোক্সাইডের একটা আয়তন এবং একটা ভর দেওয়া আছে।
আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের একটা আয়তন এবং একটা ঘনমাত্রা দেওয়া আছে। আমাকে এবার প্রশ্ন বলছে যে এ এবং বি পাত্র মিশ্রিত করলে মিশ্রণে লিটমাস পেপারের পরিবর্তন কেমন হবে। লিটমাস পেপারের বর্ণ দুই রকম হয়, একটা হচ্ছে নীল বর্ণ, একটা হচ্ছে লাল বর্ণ। আমাদের দুটা পাত্রের দ্রবণকে একসাথ করলে দ্রবণের প্রকৃতি যদি অম্লীয় হয়, তখন সেই দ্রবণে আমরা যদি নীল লিটমাস পেপারটাকে ডুবাই, এটা নীল থেকে পরিবর্তিত হয়ে লাল হবে। আমরা আবার বলছি লিটমাস পেপারের বর্ণ দুই রকম, একটা হচ্ছে নীল বর্ণের লিটমাস পেপার আর একটা হচ্ছে লাল বর্ণের আমাদের হচ্ছে লিটমাস পেপার। এখন আমরা কি বলছি, দ্রবণের প্রকৃতি যদি অম্লীয় হয়, সেখানে যদি নীল বর্ণের লিটমাস পেপারটাকে আমরা ডুবাই, এটা নীল থেকে পরিবর্তিত হয়ে লাল হবে। আর যদি দ্রবণটা আমাদের ক্ষারীয় হয় এবং সেখানে আমরা যদি লাল লিটমাস পেপারটা যদি আমরা ডুবাই, এটি লাল থেকে পরিবর্তিত হয়ে নীল হবে। তাহলে এসিডের জন্য হচ্ছে নীল থেকে লাল, আর ক্ষারের জন্য হচ্ছে লাল থেকে নীল। তাহলে আমাকে যে বললো লিটমাস পেপারের বর্ণ পরিবর্তন কেমন হবে, তার জন্য আমাদের মূল কাজটা হচ্ছে দ্রবণের প্রকৃতিটা বের করা। দ্রবণের প্রকৃতি বের করে ফেলতে পারলেই আমরা বলতে পারবো আমাদের সেখানে লিটমাস পেপারের বর্ণ পরিবর্তনটা কেমন হবে। তো আমাদের এই দ্রবণের প্রকৃতি কেমন হবে এই কাজটুকু করার জন্য আমাদের যে প্রাথমিক কাজ আমরা বলছিলাম, দুইটা পাত্রের তুল্য দ্রবণটা আমরা বের করে ফেলবো। আমরা প্রথম হচ্ছে এই পাত্রের ক্ষেত্রে একটু চলে আসি। এই পাত্রে যদি তুল্য দ্রবণ বের করতে যাই, তাহলে তার একটা আয়তন লাগবে এবং একটা ঘনমাত্রা লাগবে। প্রশ্ন আমাদেরকে আয়তন দেওয়া থাকলেও ঘনমাত্রার মানটা নাই, তার মানে আমাকে ঘনমাত্রাটা বের করতে হবে। সেক্ষেত্রে দেখো তো প্রশ্নে একটা ভর দেওয়া আছে, এই ভরের মান থেকে কিন্তু আমরা ঘনমাত্রা বের করতে পারি, যার সূত্র হচ্ছে কি বলতো, S ইকুয়াল টু W ইন্টু 1000 বাই হচ্ছে আমাদের MB। তো আসেন, তাহলে আমাদের হচ্ছে প্রথমে কি লাগবে, এখানে একটা আণবিক বল লাগবে। তাহলে এখানে আছে কি সোডিয়াম হাইড্রোক্সাইড একটা আণবিক ভর আমরা নিব, আণবিক ভর M। সোডিয়াম হাইড্রোক্সাইড আণবিক ভর আমরা জানি 40, এবং এখানে একটা প্রশ্নে ভর দেওয়া আছে 0.2 গ্রাম, এবং একটা আয়তন দেওয়া আছে আমাদের 20 মিলিলিটার। আমরা এখান থেকে বের করব কি সোডিয়াম হাইড্রোক্সাইডের একটা ঘনমাত্রা আমরা বের করে ফেলবো। তাহলে এই মানটুকু যদি আমরা একটু বসে দিই, W মান হচ্ছে 0.2 ইন্টু হচ্ছে আমাদের 1000, M এর মান হচ্ছে আমাদের কত বলতো 40, B এর মান হচ্ছে আমাদের 20। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে আমাদের ঘনমাত্রার মানটা বের করব। 0.2 ইন্টু হচ্ছে 1000 ভাগ হচ্ছে আমাদের 40 ইন্টু হচ্ছে 20, তাহলে তার ঘনমাত্রাটা আমরা পেয়ে গেছি 0.25 মোলার। তাহলে যে সোডিয়াম হাইড্রোক্সাইডটা ছিল তার যে আমাদের ঘনমাত্রা দেওয়া ছিল না, সেটা আমরা ভরের মানকে ব্যবহার করে ঘনমাত্রাটা আমরা পেয়ে গেছি। এখন তোমার মূল কাজ হচ্ছে তুল্য দ্রবণটা বের করা। তাহলে তুল্য দ্রবণ কিভাবে পাবো, আয়তন গুণ ঘনমাত্রা, সেটা হচ্ছে 20 ml 0.25 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুইভ্যালেন্ট আমাদের হবে আয়তন গুণ হচ্ছে ঘনমাত্রা, এবং যার এককটা হবে মিলিলিটার 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে তার তুল্য দ্রবণ কতটুকু দেওয়া আমাদের 20 ইন্টু 0.25, 5 ml 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, এবার আমরা চলে আসবো আমাদের বি পাত্রের একটা তুল্য দ্রবণ বের করব। তাহলে বি পাত্রের ক্ষেত্রে এখানে আয়তন এবং ঘনমাত্রা দুইটা আমাদের আছে। তো সেটা হচ্ছে দেখো তো 15 ml 0.5 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড ইকুইভ্যালেন্ট তুল্য দ্রবণ আমরা বের করব। তাহলে আয়তন গুণ ঘনমাত্রা, একক হবে মিলিলিটার, এবং যার ঘনমাত্রা হচ্ছে আমাদের 1 মোলার থাকবে। এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের একটা দ্রবণ। এই দুটো যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে দেখো তো 7.5 ml 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড। ওকে, আমরা দেখো তুল্য দ্রবণ বের করে ফেলছি। এই তুল্য দ্রবণ বের করার পর কিন্তু আমরা মোটামুটি একটা সিদ্ধান্ত নিতে পারবো যে দ্রবণের প্রকৃতি কেমন হবে। তোমরা যদি লক্ষ্য করো যে এখানে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য দ্রবণ পেয়েছি আমরা 5 ml,
এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের তুল্য দ্রবণটা আমরা পেয়েছি 7.5 ml। যেহেতু এবং এই অ্যাসিড এবং ক্ষারের মধ্যে অ্যাসিডের তুল্য দ্রবণের পরিমাণটা আমাদের বেশি আছে, তাহলে আমরা দেখবো শেষ পর্যন্ত আমাদের অ্যাসিড কি থাকবে, অবশিষ্ট থাকবে। আর যখন অ্যাসিড অবশিষ্ট থাকবে তখন দ্রবণের প্রকৃতি আমরা বলতে পারবো অম্লীয়। তাহলে এই ধরনের অঙ্ক যতগুলো তোমরা করো না কেন, তোমাদের প্রথম স্টেপটা হচ্ছে তুল্য দ্রবণটা বের করে ফেলা। আমরা দেখতে পেলাম আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য দ্রবণটা পেলাম 5 ml, আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের তুল্য দ্রবণটা আমরা পেলাম 7.5 ml। তাহলে আমরা বুঝতে পারছি যে দ্রবণটা আমাদের অম্লীয় হবে, কিন্তু আমাদের এখানে একটা বিক্রিয়া হবে, 1 নং এ এবং বি পাত্রের মধ্যে একটা বিক্রিয়া আমাদের হবে। আমরা বলতে পারি আমাদের এ প্লাস বি মিশ্রণে সংঘটিত বিক্রিয়া। সংঘটিত হচ্ছে বিক্রিয়া। তাহলে আমাদের এ পাত্রে ছিল হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, যোগ হচ্ছে বি পাত্রে ছিল হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে এসিড এবং ক্ষারের বিক্রিয়া আমাদের উৎপন্ন হবে লবণ যোগ পানি। লবণটা হচ্ছে সোডিয়াম এবং ক্লোরিন মিলে সোডিয়াম ক্লোরাইড, যোগ হচ্ছে আমাদের, আমরা বলছিলাম যে আমাদের এই বিক্রিয়াগুলোকে মাস্ট বি কি করতে হবে, সমতা করতে হবে। সমতা দেখো তো অলমোস্ট আমাদের করা হয়ে গেছে, সবগুলো পরমাণু উভয় সাইডে সমান আছে আমাদের। এখান থেকে আমরা যেটা দেখি সেটা হচ্ছে আমাদের ক্ষার বিক্রিয়া করছে 1 মোল, এসিডও বিক্রিয়া করছে 1 মোল। তাহলে এই সম্পর্ক থেকে আমরা দুটো জিনিস দেখতে পারবো, 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে। সেম ভাবে আমরা বিপরীত ভাবে বলতে পারি 1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করবে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। কিন্তু আমরা বলছিলাম যে কাকে আগে দেখবো, ইকুয়ালের বাম পাশে কাকে রাখবো আর ডান পাশে কাকে রাখবো। সহজ করে বলছিলাম যার তুল্য দ্রবণের পরিমাণটা আমরা কম পেয়েছিলাম তাকে আমরা ইকুয়ালের লেফট সাইডে রাখবো বা বাম পাশে রাখবো, আর যার তুল্য দ্রবণের পরিমাণটা আমরা বেশি পেয়েছি তাকে আমরা ইকুয়ালের ডান সাইডে বা রাইট সাইডে রাখবো। তো আমরা একটু লক্ষ্য করে আমাদের আগের মতো করে যে এখানে তুল্য দ্রবণের পরিমাণ কারটা কম পেয়েছিলাম, ক্ষারের, তাহলে তার মোল সংখ্যাটাকে আমরা এখন আগে লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে যেহেতু আমাদের ক্ষারের তুল্য দ্রবণের পরিমাণটা কম আছে, আমরা বলতে পারবো এখান থেকে যে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুইভ্যালেন্ট হচ্ছে আমাদের 1 মোল হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে আমরা যে সূত্রটা পড়ছিলাম 1 মোলের পরিবর্তে আমরা কি জানি 1000 মিলিলিটার 1 মোলার। এখানে আমরা লিখতে পারবো 1000 মিলিলিটার 1 মোলার। ঠিক আছে, এবার যদি আমরা 1 ml এর জন্য হিসাব করি 1 মিলিলিটার 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুয়াল টু হচ্ছে 1000 ভাগ 1000 মিলিলিটার 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড। আচ্ছা, আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড কত ml ছিল, 5 ml। তাহলে 5 ml এর জন্য আমরা বিক্রিয়া করি 5 ml 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুয়াল টু তাহলে কত হবে 1000 ইনটু হচ্ছে 5 ভাগ হচ্ছে 1000 মিলিলিটার 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে এখান থেকে আমরা রেজাল্টটা পাচ্ছি 5 ml 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড। আমরা যদি লক্ষ্য করি যে 5 ml সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করবে মাত্র 5 ml, কিন্তু এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের তুল্য দ্রবণটা আমরা পেয়েছিলাম 7.5 ml। তাহলে বাকিটুকু কিন্তু আমাদের কি থাকবে, অবশিষ্ট থাকবে। তাহলে কি অবশিষ্ট থাকতেছে আমাদের, হাইড্রোক্লোরিক অ্যাসিড। আমরা এখানে বলতে পারি যে দেখো তো মিশ্রণে অবশিষ্ট হাইড্রোক্লোরিক অ্যাসিড কতটুকু ছিল হচ্ছে 7.5, বিক্রিয়া করছে মাত্র 5 ml। তাহলে এর এককটা হবে মিলিলিটার 1 মোলার। তাহলে রেজাল্টটা হচ্ছে আমাদের 2.5 ml 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে অ্যাসিড যেহেতু আমাদের অবশিষ্ট রয়ে গেল, তাহলে কিন্তু আমরা বলতে পারি যে আমাদের মিশ্রণের প্রকৃতি হচ্ছে আমাদের অম্লীয়। এই যে আমাদের যেহেতু অ্যাসিড অবশিষ্ট রয়ে গেল, তাহলে আমরা বলতে পারবো এখন মিশ্রণের প্রকৃতি হচ্ছে কি বলতো, অম্লীয়। মানে এখান থেকে বলা যায় মিশ্রণের
প্রকৃতি হলো অম্লীয়, যেটা আমাদের এস এর অবশিষ্ট রয়ে গেল। ঠিক আছে, আচ্ছা আমাদের মূলত প্রশ্ন কি বের করতে বলছিল? লিটমাস পেপারের বর্ণ পরিবর্তন। তাহলে আমরা কিন্তু জানি যে অম্লীয় দ্রবণে নীল বর্ণের লিটমাস পেপার ভরলে বা ডুবালে সেটা পরিবর্তিত হয়ে কত হবে? লাল হবে। তাহলে আমরা ফাইনালি বলতে পারি যে সুতরাং অম্লীয় দ্রবণে নীল বর্ণের লিটমাস পেপার পরিবর্তিত হয়ে লাল বর্ণের হবে। তাহলে শেষ আমাদের, যেহেতু আমাদের দ্রবণটা অম্লীয় হয়েছে, এজন্য আমাদের নীল বর্ণের লিটমাস পেপারটা পরিবর্তিত হয়ে কত হবে? লাল হবে। যদি আমাদের দ্রবণটা ক্ষারীয় হতো, মানে এখানে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট থাকতো, তখন আমরা বলতে পারতাম যে লাল বর্ণের লিটমাস পেপার পরিবর্তিত হয়ে আমাদের নীল হবে। অর্থাৎ দ্রবণের প্রকৃতি বের করলে কিন্তু তুমি বুঝতে পারবা যে লিটমাস পেপারের বর্ণ পরিবর্তনটা কেমন হবে। আচ্ছা, এরপর আবার চলে আসবো আমাদের উদাহরণ নাম্বার 3-এ। এখানে আমাদের কি দেওয়া আছে দেখো তো। সেম ভাবে এ এবং বি পাত্রে দুটা যৌগ আছে, সালফিউরিক অ্যাসিড এবং হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, যাদের আমাদের আয়তন এবং ঘনমাত্রা দুটা মানে দেওয়া আছে। আপনাকে কি বের করতে বলছে দেখেন তো। এ এবং বি পাত্রে মিশ্রিত করলে মিশ্রণে অ্যাসিড বা ক্ষারের ঘনমাত্রার পরিবর্তন কেমন হবে? আচ্ছা আমরা একটু বলি, দুইটা দ্রবণকে যখন আমরা একসাথে করব বা মিশ্রিত করব, তখন কিন্তু ওই মিশ্রণের আয়তন বৃদ্ধি পায়। আয়তন যখন বৃদ্ধি পায় তখন কিন্তু ঘনমাত্রার পরিমাণ হ্রাস পায়, এটা আমরা জানি। এখন কথা হচ্ছে এই ঘনমাত্রার পরিবর্তন কার হবে? প্রশ্ন বলছে অ্যাসিড বা ক্ষারের ঘনমাত্রা পরিবর্তন। তার মানে আমাদের কিন্তু নির্দিষ্ট করে বলে দেওয়া নাই যে অ্যাসিডের ঘনমাত্রা পরিবর্তন হবে নাকি ক্ষারের ঘনমাত্রা পরিবর্তন হবে। এক্ষেত্রে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আমরা এ এবং বি পাত্রের দ্রবণকে মিশ্রিত করব। মিশ্রিত করার পর আমাকে দেখতে হবে যে দ্রবণের প্রকৃতিটা কেমন। দ্রবণ যদি অম্লীয় হয় তাহলে অ্যাসিডের ঘনমাত্রা কতটুকু হ্রাস পায় সেটা আমরা বের করব, এবং দ্রবণ যদি ক্ষারীয় হয় তাহলে সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, ক্ষারের ঘনমাত্রা পরিবর্তন কতটুকু হয় সেটা আমরা নির্ণয় করতে হবে। তাহলে আমাদের মূল প্রশ্নটা কি দাঁড়ালো? এ এবং বি পাত্রের দ্রবণকে মিশ্রিত করলে অ্যাসিড অথবা ক্ষারের ঘনমাত্রা পরিবর্তন আমাকে বের করতে হবে। সেক্ষেত্রে আমাদের প্রথম যে কাজটুকু সেটা হচ্ছে দ্রবণ অম্লীয় নাকি ক্ষারীয় হবে সেটা আমাদের আগে নির্ণয় করে ফেলতে পারবো। নির্ণয় করে ফেললে আমরা এরপর হচ্ছে অ্যাসিড বা ক্ষারের মিশ্রিত অবস্থায় একটা ঘনমাত্রা বের করব। ওই মিশ্রিত অবস্থায় ঘনমাত্রা পেয়ে গেলেই আমরা বলতে পারবো তার ঘনমাত্রার পরিবর্তন কতটুকু হয়েছে। আমরা চলে আসি আমাদের যে প্রথম যে কাজটুকু সেটা হচ্ছে এ এবং বি পাত্রে দুটা তুল্য দ্রবণ বের করবো আমরা। তাহলে শুরুতে চলে আসুন আমাদের এ পাত্রের ক্ষেত্রে। তো এখানে আয়তন আছে, ঘনমাত্রা আছে। আয়তন হচ্ছে 20 ml, 0.15 মোলার। এখানে হচ্ছে আমাদের সালফিউরিক অ্যাসিডের একটা দ্রবণ। তাহলে তার তুল্য দ্রবণ যদি আমরা বের করি, আয়তন গুণ হচ্ছে ঘনমাত্রা, একক হবে মিলিলিটার, ঘনমাত্রা হবে 1 মোলার সালফিউরিক অ্যাসিডের দ্রবণ। আমরা গুণ করি, তাহলে তার তুল্য দ্রবণ হচ্ছে 3 মিলিলিটার 1 মোলার সালফিউরিক অ্যাসিড। একই রকম ভাবে আমরা বি পাত্র একটা তুল্য দ্রবণ বের করব। বি পাত্র হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, যার আয়তন হচ্ছে 15 মিলিলিটার, ঘনমাত্রা হচ্ছে 0.1 মোলার। সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুয়াল টু হচ্ছে আমাদের আয়তন গুণ হচ্ছে ঘনমাত্রা, মিলিলিটার 1 মোলার হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এই দুটো যদি আমরা গুণ করি তাহলে একটা তুল্য দ্রবণটা পাবো 1.5 মিলিলিটার 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। দেখো তুল্য দ্রবণ কিন্তু আমরা বের করে ফেলছি, এবং এখান থেকে আমরা দেখি যে কত কার তুল্য দ্রবণের পরিমাণটা বেশি আছে। আমাদের হচ্ছে সালফিউরিক অ্যাসিড আছে দেখো তো 3 ml, আর সোডিয়াম হাইড্রোক্সাইড আছে হচ্ছে আমাদের 1.5।
তাহলে কার তুল্য দ্রবণের পরিমাণটা বেশি আছে? আমাদের হচ্ছে অ্যাসিডের তুল্য দ্রবণের পরিমাণটা আমাদের বেশি আছে। তার মানে দুজনকে মিশ্রিত করার পর শেষ পর্যন্ত অ্যাসিড অবশিষ্ট থাকবে বলে আমরা বলতে পারি। তাহলে সেই কাজটা যদি করতে হয় তাহলে আমাকে কি করতে হবে? এ এবং বি পাত্রে একটা মিশ্রণে বিক্রিয়া দেখাতে হবে। তাহলে এ প্লাস বি মিশ্রণে সংঘটিত বিক্রিয়া। এই পাত্রে ছিল আমাদের ধরো সালফিউরিক অ্যাসিড, বি পাত্র হচ্ছে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড। এই দুজনের বিক্রিয়া আমরা পাবো হচ্ছে লবণ যোগ পানি। লবণটা হবে সোডিয়াম সালফেট, সালফেটের যোজনী হচ্ছে 2, যোগ হচ্ছে আমাদের পানি। এখন আমরা বলছিলাম এই দুটা বিক্রিয়াকে আমাদের সমতা করতে হবে। সমতা যদি আমরা করি তাহলে এখানে দেখো তো সোডিয়াম পরমাণু কতগুলো আছে? 2টা। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে আমরা 2 দ্বারা গুণ করব। গুণ করার পর আমাদের হাইড্রোজেন সংখ্যা দেখো তো কতগুলো হয়? এখানে 2টা, এখানে হচ্ছে 1 × 2, মোট হচ্ছে 2। তাহলে 2 দিয়ে হচ্ছে টোটাল 4টা হাইড্রোজেন পরমাণু। সেক্ষেত্রে আমাদের যদি সমতা করতে হয় পানির সাথে আমরা 2 দ্বারা গুণ করব। এবং বিক্রিয়া থেকে আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে এখানে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করছে কত মোল? 1 মোল। এবং সোডিয়াম হাইড্রোক্সাইড আমাদের বিক্রিয়া করছে 2 মোল। বিক্রিয়ার সম্পর্ক থেকে কাকে আমরা আগে লিখবো আর কাকে আমরা পরে লিখবো সেটা কিন্তু আমরা বারবার বলছি। যার তুল্য দ্রবণের পরিমাণটা কম আছে তাকে লিখবো আগে, যার তুল্য দ্রবণের পরিমাণটা বেশি তাকে আমরা লিখবো হচ্ছে পরে। আমরা দেখি আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য দ্রবণের পরিমাণটা কম, তাহলে তাকে আমরা আগে লিখতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা লেখা যেতে পারে যে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুইভ্যালেন্ট 1 মোল সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে? তাহলে 2 মোলের পরিবর্তে আমরা জানি আমরা লিখতে পারবো 2000 মিলিলিটার 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুয়াল টু 1 মোলের পরিবর্তে আমরা লিখতে পারবো 1000 মিলিলিটার 1 মোলার সালফিউরিক অ্যাসিড। তাহলে আমাদের সোডিয়াম, এবার আমরা যদি 1 ml এর জন্য বের করি, 1 মিলিলিটার 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, এবার আমরা লিখতে পারবো 1000 ভাগ 1000 মিলিলিটার, 1000 ভাগ হচ্ছে 2000 মিলিলিটার 1 মোলার সালফিউরিক অ্যাসিড। এবার আমরা যদি দেখি আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড আছে কতটুকু? 1.5। তার জন্য যদি আমরা বের করি 1.5 মিলিলিটার 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুয়াল টু হচ্ছে আমাদের তাহলে 1000 ইন্টু হচ্ছে 1.5 ভাগ হচ্ছে 2000 মিলিলিটার 1 মোলার সালফিউরিক অ্যাসিড। তো আমরা এখন দেখি যে আমাদের সালফিউরিক অ্যাসিড কতটুকু বিক্রিয়া করছে। তাহলে হচ্ছে 1000 ইন্টু হচ্ছে 1.5 ভাগ হচ্ছে 2000, বিক্রিয়া করতেছে মাত্র 7.75 মিলিলিটার 1 মোলার সালফিউরিক অ্যাসিড। তার মানে হচ্ছে যে আমাদের যে পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইডটা ছিল তার সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটে মাত্র হচ্ছে 0.75 মিলিলিটার 1 মোলার। তাহলে আমাদের সালফিউরিক অ্যাসিড ছিল কতটুকু? সালফিউরিক অ্যাসিড ছিল কিন্তু 3 ml, আর বিক্রিয়া করছে মাত্র 0.75 মিলিলিটার। তাহলে বাকি অংশটুকু কিন্তু আমাদের কি রয়ে গেছে? অবশিষ্ট রয়ে গেছে। আমরা বলতে পারি এখন মিশ্রণে অবশিষ্ট সালফিউরিক অ্যাসিড কতটুকু হবে? ছিল 3 মিলিলিটার আর বিক্রিয়া করছে 0.75 মিলিলিটার 1 মোলার। তাহলে এখান থেকে আমরা পাবো 2.25 মিলিলিটার 1 মোলার, 2.25 মিলিলিটার 1 মোলার, এতটুকু সে অবশিষ্ট রয়ে গেল। তাহলে কি অবশিষ্ট আছে? আমাদের অ্যাসিড অবশিষ্ট আমাদের আছে। ঠিক আছে? এখন এখান থেকে আমরা কিন্তু বলতে পারি যে আমাদের মিশ্রণের প্রকৃতি হচ্ছে অম্লীয়। এখান থেকে আমরা বলতে পারি যে মিশ্রণের
প্রকৃতি হচ্ছে আমাদের অম্লীয়। ঠিক আছে, আচ্ছা। এখন এই মিশ্রণের প্রকৃতি অম্লীয় দ্বারা আমরা কি বুঝাচ্ছি? আমাদেরকে প্রশ্ন মূলত বলা হয়েছিল দুটা দ্রবণকে মিশ্রিত করলে অ্যাসিড অথবা ক্ষারের ঘনমাত্রা পরিবর্তন নির্ণয় করতে বলছে। আমরা যদি পেয়ে গেছি আমাদের মিশ্রণের প্রকৃতি অম্লীয়, তাহলে যে ঘনমাত্রা পরিবর্তন হবে সেটা হচ্ছে অ্যাসিডের। এখন এই অ্যাসিডের ঘনমাত্রা পরিবর্তন কতটুকু হবে সেটা আমরা কিভাবে বের করব? খেয়াল করো, দুটা দ্রবণকে মিশ্রিত করলে কিন্তু তাদের একটা আয়তন হবে, মোট আয়তন, অর্থাৎ আয়তন বৃদ্ধি পাবে। আয়তন যখন বৃদ্ধি পাবে তখন কিন্তু ঘনমাত্রার মান হ্রাস পাবে। তাহলে আমাকে যে কাজটুকু করতে হবে এখন সেটা হচ্ছে মিশ্রিত অবস্থায় আমাদের অ্যাসিডের একটি ঘনমাত্রা বের করতে হবে। এই মিশ্রিত অবস্থায় অ্যাসিডের ঘনমাত্রা আমরা কিভাবে বের করবো সেটা একটা ফর্মুলার মধ্যে দেখি। মিশ্রিত অবস্থায় ঘনমাত্রা বের করার সূত্রটা হচ্ছে V1S1। আচ্ছা, মিশ্রিত অবস্থায় ঘনমাত্রা বের করার সূত্র হচ্ছে V1S1 ইকুয়াল টু হচ্ছে আমাদের V2S। এই V1S1 হচ্ছে প্রাথমিক আয়তন, প্রাথমিক ঘনমাত্রা, আর B2 হচ্ছে মিশ্রণের মোট আয়তন, S2 হচ্ছে আমাদের মিশ্রণের ঘনমাত্রা। আমরা মূলত বের করবো কাকে? S2 এর মানটা বের করবো। V1S1 বাই হচ্ছে কত বলতো? V2। আবার একটু লক্ষ্য করো, এই S2 বলতে আমরা আসলে কাকে বোঝাচ্ছি? S2 বলতে বোঝাচ্ছে আমাদের যে মিশ্রিত অবস্থা এখন S এর অবশিষ্ট রয়ে গেল, আমাদের যে S এর অবশিষ্ট রয়ে গেল, মিশ্রিত অবস্থায় ওই অ্যাসিড এর ঘনমাত্রা কতটুকু। এই মিশ্রিত অবস্থায় অ্যাসিড এর ঘনমাত্রা বের করতে হলে আমরা মূলত আসলে বের করব S2 এর মান। এই S2 মান বের করতে হলে তোমাকে তিনটা ভ্যালু লাগবে, V1, S1 এবং হচ্ছে V2। শুরুতে আমরা চলে আসবে V2 মানে কি? V2 মানে হচ্ছে মিশ্রণের মোট আয়তন। তাহলে আমরা প্রথমে আসি মিশ্রণের মোট আয়তন। আচ্ছা, আমরা দুটা পাত্রকে যেহেতু মিশ্রিত করছি, আমাদের প্রথম পাত্রে সালফার ছিল 20 ml এবং সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল কত? 15 ml। তাহলে হচ্ছে মোট আয়তন হবে আমাদের কতটুকু? 20 যোগ কত বলো তো? 15, টোটাল হচ্ছে 35 মিলিলিটার। লক্ষ্য রাখি এটা হচ্ছে আমাদের মোট আয়তনের মান। এখন যে জিনিসটা তোমাদেরকে মাথায় বেশি রাখতে হবে সেটা হচ্ছে V1S1 এর মান বলতে কি বোঝায়। এটা আমাদের ভুল করার সম্ভাবনা আছে। আমরা কিন্তু বলছিলাম যে V1S1 হচ্ছে প্রাথমিক আয়তন, প্রাথমিক ঘনমাত্রা। তো তোমার এই প্রাথমিক আয়তন, প্রাথমিক ঘনমাত্রা বললে তোমার মাথায় চলে আসবে শুরুতে সালফারিক অ্যাসিডের যে আয়তন এবং ঘনমাত্রা মান দেওয়া আছে সেই মানটা তোমার মাথায় চলে আসবে, কিন্তু আসলে এই মানটা হবে না। মানটা হবে প্রশমিত করার পর দ্রবণে অ্যাসিড কতটুকু অবশিষ্ট আমাদের এখন আছে সেটাই হবে তার এখন V1S1 এর মান। আবার একটু বলছি, মিশ্রিত করার পর যে পরিমাণ অবশিষ্ট এখন আমাদের আসবে বা আছে সেই মানটাই হচ্ছে আমাদের V1 এবং S1 এর মান। তার মানে হচ্ছে দেখো তো, এই যে অ্যাসিড যতটুকু অবশিষ্ট রয়ে গেল সেখানকার আয়তনটাকে আমরা V1 বলবো, আর সেখানকার ঘনমাত্রাকে আমরা বলবো হচ্ছে S1। তাহলে আমরা আবার একটু রিপিট করছি, আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে এখন দ্রবণের প্রকৃতি যেহেতু অম্লীয় হয়েছে তাহলে অ্যাসিডের একটি মিশ্রিত অবস্থায় ঘনমাত্রা আমাদেরকে বের করতে হবে। মিশ্রিত অবস্থায় ঘনমাত্রা বের করার যে ফর্মুলা সেটা হচ্ছে V1S1 ইকুয়াল টু হচ্ছে V2S2। এখান থেকে মিশ্রণের ঘনমাত্রা বের করার শেষ পর্যন্ত সূত্রের ফর্মুলাটা হবে S2 ইকুয়াল টু V1S1 বাই হচ্ছে V2। ভিডিওটাকে ভিডিও হচ্ছে আমাদের মোট আয়তন। এই যে আমরা দুটা পাত্রের আয়তনটাকে যোগ করছি 35 ml আমরা পেলাম, এটা হচ্ছে আমাদের V2। যেটা আমাদেরকে মনে রাখতে হবে বেশি, V1S1 কোনটা হবে? V1S1 কিন্তু প্রশ্নে দেওয়া আয়তন এবং ঘনমাত্রা নয়। V1S1 টা হচ্ছে অ্যাসিড বা ক্ষার যতটুকু, অ্যাসিড বা ক্ষার যতটুকু অবশিষ্ট থাকবে সেখানকার আয়তনটাকে আমরা বলবো V1, সেখানকার ঘনমাত্রাটাকে আমরা বলবো হচ্ছে S1। তাহলে আমরা হচ্ছে এই V1 এবং S1 এর মান বসাতে যদি বসাই আর এবং V2 এর মানটা নিয়ে আমরা হচ্ছে মিশ্রিত অবস্থায় এখন সালফিউরিক অ্যাসিডের একটা ঘনমাত্রা পাবো। তাহলে আমরা এখন বলতে পারবো মিশ্রণে হচ্ছে আমাদের সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা। আমরা বলছিলাম যখন তোমার আয়তন বাড়ে ঘনমাত্রার মান কিন্তু হ্রাস পাবে। তার মানে সালফিউরিক অ্যাসিড আগে যে ঘনমাত্রাটা ছিল উদ্দীপকে সেই ঘনমাত্রা থেকে কিন্তু এখন তার মানটা হ্রাস পাবে। এখন এই মিশ্রণে সালফিউরিক অ্যাসিডটা বের করতে হলে তোমাকে তিনটা ভ্যালুস লাগবে। প্রথমে যদি আমরা V2 বলি, V2 হচ্ছে কি আয়তন? এই যে মোট আয়তন 35 মিলিলিটার। আর V1S1 কোনটা হবে? যতটুকু পরিমাণ সালফিউরিক অ্যাসিড অবশিষ্ট রয়ে গেল সেখানকার আয়তনটা হচ্ছে V1, সেখানকার ঘনমাত্রা হচ্ছে আমাদের S1। আমরা V1 এর জায়গায় লিখতে পারবো 2.25 আর ঘনমাত্রার জায়গায় লিখতে পারবো হচ্ছে 1।
এই কাজটা করলে মিশ্রিত অবস্থায় এখন বর্তমান সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা কত সেটা আমরা পেয়ে যাব। তাহলে হচ্ছে আমাদের এই যে দেখেন 0.064 মোলার, এটা হচ্ছে আমাদের মিশ্রিত অবস্থায় সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা। যদি আমাকে প্রশ্ন শুধু এটা বলতো ঘনমাত্রার পরিবর্তন না বলে মিশ্রিত অবস্থায় ঘনমাত্রার মান কত, তাহলে আনসার কিন্তু আমাদের এখানে শেষ। কিন্তু প্রশ্ন তোমার থেকে চেয়েছে ঘনমাত্রার পরিবর্তন। ঘনমাত্রা আসলে কি পরিবর্তন হয়েছে কিনা আমরা যদি একটু দেখি তোমাদেরকে এবার, আমাদের আসলে ঘনমাত্রা পরিবর্তন হয়েছে কিনা তোমরা যদি দেখো যে আমাদের সালফিউরিক অ্যাসিডের প্রাথমিক অবস্থায় বা মিশ্রিত করার আগে তার ঘনমাত্রা ছিল 0.15, আর আমরা এখন যে তার ঘনমাত্রাটা বের করছি সেটা হচ্ছে 0.064। তার মানে আগের তুলনায় কিন্তু ঘনমাত্রা আমাদের হ্রাস পেয়েছে। এখন যদি তোমাকে প্রশ্ন যেহেতু বলছে মিশ্রণের ঘনমাত্রার পরিবর্তন কত, তাহলে আমাদের কি করতে হবে, মিশ্রিত করার আগে যে ঘনমাত্রা আমাদের ছিল সেখান থেকে মিশ্রিত করার পর যে ঘনমাত্রা আমরা পেয়েছি তাকে বিয়োগ করে দিতে হবে। তাহলে আমরা বলতে পারি যে মিশ্রণে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রার পরিবর্তন, তাহলে প্রথম অবস্থা ছিল আমাদের 0.15 আর মিশ্রিত করার পর আমরা পেয়েছি 0.064। এটা হচ্ছে আমাদের ঘনমাত্রা পরিবর্তন পাবো আমরা। 0.086 মোলার। তাহলে এখানে প্রশ্ন আমাদের দুই রকম হতে পারে, একটা হচ্ছে অ্যাসিড বা ক্ষারকে মিশ্রিত করলে ওই মিশ্রণে অ্যাসিড বা ক্ষারের ঘনমাত্রা কত, তখন আমাদের আনসার এখানে শেষ। আর যদি বলে যে ঘনমাত্রা পরিবর্তন কত, তখন হচ্ছে মিশ্রিত করার আগে যে ঘনমাত্রাটা ছিল সেখান থেকে মিশ্রিত অবস্থায় ঘনমাত্রাটা বের করলে যে মানটা আমরা পাবো সেটা হচ্ছে ঘনমাত্রা পরিবর্তন। তো এটা অম্লীয় হতে পারে আবার ক্ষারীয় হতে পারে। যদি ক্ষারীয় হতো তাহলে আমরা হচ্ছে ক্ষারের ঘনমাত্রা পরিবর্তনটা আমরা হিসাব করতাম। ঠিক আছে, এবার চলে আসবে আমাদের উদাহরণ নাম্বার 4-এ। দেখো তো আমাদের কি বলে দেওয়া আছে, এখানে দুটা পাত্র দেওয়া আছে, একটা হচ্ছে আমাদের এ পাত্রে দেওয়া আছে সালফিউরিক অ্যাসিড এবং বি পাত্র হচ্ছে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডের একটা দ্রবণ দেওয়া আছে। আমাকে বলছে এ পাত্র এবং বি পাত্রের দ্রবণকে মিশ্রিত করলে সেই মিশ্রণের পিএইচ এর মানটা বের করতে বলা হয়েছে। শুরুতে আমরা জানবো যে আমাদের পিএইচ বের করার সূত্রটা কি। পিএইচ সমান হচ্ছে মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। আমরা এর সাথে আরো একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে পিওএইচ। এটা একটু আমরা একটু জানি, এই পিওএইচ এর সূত্রটা হচ্ছে মাইনাস লগ অফ হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা। এবং আরেকটা সূত্র আমরা জানবো পিএইচ এবং পিওএইচ এর যে সমষ্টি সেটা হচ্ছে 14। আচ্ছা, এবার আমরা একটু আসি, আমরা যদি কোনো একটি দ্রবণের পিএইচ বের করতে যাই তখন হচ্ছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা লাগবে, এবং এই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কোত্থেকে পাওয়া যাবে, অ্যাসিড থেকে। তার মানে হচ্ছে দুটা পাত্রকে মিশ্রিত করলে দ্রবণ যদি আমাদের অম্লীয় হয় তখনই কিন্তু আমরা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা পাবো, এবং সেই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাকে ব্যবহার করে আমরা তার পিএইচটা নির্ণয় করতে পারবো। কিন্তু দ্রবণ যদি ক্ষারীয় হয় তখন তো আমরা সেখান থেকে হাইড্রোজেন আয়ন পাবো না, কারণ ক্ষার হচ্ছে আমাদের জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন দেয়। যদি কোনো কারণে দ্রবণ ক্ষারীয় হয় তখন তার জন্য আমরা আগে বের করব আমাদের পিওএইচ এর মান। তাহলে এই পিওএইচ এর মানটা যদি তুমি পেয়ে যাও, এবং আমরা যদি এবার 14 থেকে এই পিওএইচ এর মানটা বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমরা তার পিএইচটা নির্ণয় করতে পারবো। তাহলে এখান থেকে আমরা যেটা বলতে পারি যে অ্যাসিডের জন্য কোন একটা দ্রবণ যদি অম্লীয় হয় তাহলে তার জন্য পিএইচ এর মানটা আমরা সরাসরি বের করতে পারবো। আর দ্রবণ যদি আমাদের ক্ষারীয় হয় তখন আমাকে বের করতে হবে আগে পিওএইচ এর মান, তারপর 14 থেকে সেই পিওএইচ এর মানটা বিয়োগ করলে আমরা হচ্ছে পিএইচ বের করতে পারবো। তাহলে দ্রবণ অম্লীয় হোক অথবা ক্ষারীয় হোক আমরা কিন্তু পিএইচ এর মানটা নির্ণয় করতে পারবো। এখন যে জিনিসটা আমরা জানতে হবে সেটা হচ্ছে আমাদের এ পাত্র এবং বি পাত্রের দ্রবণকে মিশ্রিত করার পর দ্রবণ কি অম্লীয় নাকি ক্ষারীয় আমাকে সেটা আগে জানতে হবে। তাহলে আমাদের প্রথম যে মূল কাজ দ্রবণের প্রকৃতিটা নির্ণয় করে ফেলা। দ্রবণের প্রকৃতি নির্ণয় করার জন্য আমাদের মূল কাজ হচ্ছে দুটা দ্রবণের আমরা তুল্য দ্রবণটা হিসাব করব, এবং সেখান থেকে আমরা জানি যে যার তুল্য দ্রবণের পরিমাণটা বেশি থাকে দিন শেষে সেই দ্রবণটি আমাদের কি থাকে, অবশিষ্ট থাকে, এবং যে অবশিষ্ট থাকবে দ্রবণের প্রকৃতি হচ্ছে তার। আমরা আমাদের কাজটা শুরু করতে পারি, আমাদের তুল্য দ্রবণ বের করবো প্রথমে।
প্রথম হচ্ছে আমাদের এই পাত্রের ক্ষেত্রে, এই পাত্রের ক্ষেত্রে এই পাত্রে আমাদের দ্রবণটা কি আছে বলতো, সালফিউরিক অ্যাসিড। তো সালফিউরিক অ্যাসিডের আমাদের আয়তন আছে, কিন্তু ঘনমাত্রা না দিয়ে আমাদের একটা শতকরা পরিমাণ দেওয়া আছে। এই শতকরা পরিমাণ থেকে কিন্তু আমরা ঘনমাত্রা বের করতে পারি। তাহলে কিভাবে বের করতে পারি দেখুন তো। আমরা জানি আমাদের x% দ্রবণের যে ঘনমাত্রাটা হয় সেটা হচ্ছে 10x বাই হচ্ছে আমাদের m। এক্সটা হচ্ছে যত পার্সেন্ট আমাদেরকে দেওয়া আছে সেই মানটা, আর এমটা হচ্ছে আমাদের আণবিক ভর। তাহলে আমরা যদি লিখি এখন আমাদের যে আমাদের হচ্ছে যে 4 ডাইরেক্ট লিখে ফেলি আমরা 4.9% যে আমাদের সালফিউরিক অ্যাসিড এর ঘনমাত্রা আমরা বের করব। তাহলে এটা ঘনমাত্রা বের করার সূত্র কি হবে বলছিলাম, 10 ইন্টু হচ্ছে এক্স, এক্স এর মানে হচ্ছে 4.9, আর এম মানে হচ্ছে কি ভর, আণবিক ভর। সালফিউরিক অ্যাসিড আণবিক ভর হচ্ছে 98। আমরা যদি একটু লিখিয়েও দিই তোমাদেরকে, আমাদের সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর, সালফিউরিক অ্যাসিডের আমাদের হচ্ছে আণবিক ভর, আণবিক ভর হচ্ছে আমাদের কত বলতো, 98 গ্রাম। ঠিক আছে, আর আমাদের এক্স কত পার্সেন্ট দেওয়া আছে, 4.9। তাহলে আমরা যদি মানগুলো বসাই দিই তাহলে সালফিউরিক অ্যাসিডের একটা মান বের হবে, ঘনমাত্রা বের হবে, সেটা হচ্ছে 0.5 মোলার। তাহলে সালফিউরিক অ্যাসিড যত ঘনমাত্রা নাই, আমরা শতকরা পরিমাণ থেকে কিন্তু তার ঘনমাত্রাটা বের করে নিলাম। এখন তার যেটা বের করব তুল্য দ্রবণ। তাহলে তুল্য দ্রবণ কি জানি, আয়তন গুণ ঘনমাত্রার মান। তাহলে আয়তন হচ্ছে আমাদের 50 মিলিলিটার, ঘনমাত্রা আমরা পাইলাম 0.5 মোলার সালফিউরিক অ্যাসিড ইকুইভ্যালেন্ট আমরা লিখবো 50 গুণ হচ্ছে কত বলতো, 0.5, একক হবে মিলিলিটার, 1 মোলার সালফিউরিক অ্যাসিডের দ্রবণ। এখান থেকে তার তুল্য দ্রবণটা আমরা পাবো 25 মিলিলিটার, 1 মোলার সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, এখন চলে আসবো আমরা বি পাত্রের ক্ষেত্রে আমরা একটা তুল্য দ্রবণ বের করব। বি পাত্রের ক্ষেত্রে দেখো, বি পাত্রে কি আছে আমাদের, সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইডের কিন্তু ঘনমাত্রাটা বলছে ডেসিমোলার। তো ডেসিমোলার বলতে আমরা তার ঘনমাত্রার মানটা কিন্তু জানি। তার ঘনমাত্রা মানে ডেসিমোলার বলতে আমরা বুঝি 0.1 মোলার দ্রবণ। তাহলে হচ্ছে এখানে আমরা পাবো সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা, যেটা হচ্ছে আমাদের 0.1 মোলার। কেন বলে দিচ্ছে আমাদের ডেসিমোলার, আর ডেসিমোলার মানে হচ্ছে তার ঘনমাত্রাটা হচ্ছে 0.1। ঠিক আছে, তাহলে আমরা তার তুল্য দ্রবণটা বের করব। এখানে আয়তন হচ্ছে 100 ml, ঘনমাত্রা আমরা পেয়েছি 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুইভ্যালেন্ট কি হবে, আয়তন গুণ ঘনমাত্রা, যার একক হচ্ছে আমাদের মিলিলিটার, 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ। এখন এখানে তুল্য দ্রবণটা আমরা পাচ্ছি 10 মিলিলিটার, 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ। দেখো তো, তুল্য দ্রবণ বের করার পর কিন্তু আমরা বলতে পারি যে দ্রবণটা আমাদের কেমন হতে পারে। তাহলে দেখো তো হচ্ছে সালফিউরিক অ্যাসিডের তুল্য দ্রবণ আমরা পেয়েছি 25 ml, আর সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য দ্রবণটা পাচ্ছি আমরা 10 ml। আমরা বলছিলাম যে যার তুল্য দ্রবণের পরিমাণটা বেশি হয় দিন শেষে কিন্তু সেই যৌগটাই আমাদের অবশিষ্ট থাকবে। যেহেতু এখানে সালফিউরিক অ্যাসিডের তুল্য দ্রবণের পরিমাণটা বেশি, তাহলে আমরা বলতে পারবো যে আসলে সালফিউরিক অ্যাসিড দিন শেষে অবশিষ্ট থাকবে। তাহলে দ্রবণের প্রকৃতি এই ক্ষেত্রে হবে আমাদের অম্লীয় হতে পারে। তবে আমাদেরকে কি করতে হবে, এ এবং বি পাত্রের দ্রবণ দুটিকে আমাদেরকে মিশ্রিত করতে হবে, এবং যখন আমরা মিশ্রিত করব তখন তাদের মধ্যে একটা বিক্রিয়া সংঘটিত হবে। তাহলে আমরা বলে দিই এবার, এ প্লাস বি মিশ্রণে সংঘটিত বিক্রিয়া, মিশ্রণে সংঘটিত কি বলতো বিক্রিয়া। তাহলে বিক্রিয়াটা কেমন হবে দেখো তো, সালফিউরিক অ্যাসিড যোগ হচ্ছে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যাসিড যোগ ক্ষারের বিক্রিয়া আমরা পাবো হচ্ছে লবণ যোগ পানি। তো লবণটা হচ্ছে আমাদেরকে সোডিয়াম এবং সালফেট মিলে সোডিয়াম সালফেট, যেখানে সালফেটের যোজনী হচ্ছে কত বলতো 2, যোগ উৎপন্ন হবে আমাদের পানি।
এবং এই বিক্রিয়াগুলোকে আমাদের কি করতে হয়, সমতা করতে হয়। সমতা যদি আমরা করি, এখানে সোডিয়াম পরমাণু হচ্ছে 2টি, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে আমরা 2 দ্বারা গুণ করব। গুণ করার পর আমরা যদি দেখি আমাদের এখানে হাইড্রোজেন হচ্ছে 2টি, এখানে হচ্ছে 1 into 2, মোট 2টি। তাহলে 2 দিয়ে কতগুলো হাইড্রোজেন হচ্ছে 4টা। তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, পানি অণুর সাথে আমরা 2 দ্বারা গুণ করলে উভয় পাশে আমাদের হাইড্রোজেন পরমাণুর সংখ্যাটা সমান হবে। এবার আমরা এখান থেকে কি পাই, আমরা দেখতে পাই যে সালফারিক অ্যাসিড বিক্রিয়া করলে আমাদের কত মোল, 1 মোল। সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলে কত মোল, 2 মোল। এবং এই সম্পর্ক থেকে আমরা বলতে পারি যে 1 মোল সালফারিক অ্যাসিড বিক্রিয়া করবে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। অনুরূপভাবে আমরা বলতে পারি 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করবে 1 মোল সালফারিক অ্যাসিডের সাথে। দুটো সম্পর্কই কিন্তু আমরা বলতে পারি, কিন্তু আমরা লিখবো কোনটা, সেটা ট্রিক্সটা বলছিলাম যে যার তুল্য দ্রবণের পরিমাণটা কম থাকবে তাকে লিখবো আমরা আগে, যার তুল্য দ্রবণের পরিমাণটা বেশি থাকবে তাকে আমরা লিখবো ইকুয়ালের পরে। মানে সেই অনুযায়ী আমরা লিখতে পারি যে আমাদের যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য দ্রবণের পরিমাণটা কম, তাহলে তাকে আমরা আগে লিখে ফেলতে পারি 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুইভ্যালেন্ট আমাদের হচ্ছে 1 মোল সালফারিক অ্যাসিড। এখন এই 2 মোলের পরিবর্তে আমরা কি জানি বলতো, 2000 মিলিলিটার 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুইভ্যালেন্ট 1 মোলের পরিবর্তে আমরা লিখতে পারবো 1000 মিলিলিটার 1 মোলার সালফারিক অ্যাসিড। এখন যদি আমরা দেখি আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড এর তুল্য দ্রবণ কতটুকু ছিল, 10 ml। তাহলে যে আমরা এখন 10 ml এর জন্য ক্যালকুলেশন করি, 10 ml 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড সমান আমরা লিখতে পারবো 1000 ভাগ 2000 ইন্টু হচ্ছে 10 মিলিলিটার 1 মোলার সালফারিক অ্যাসিড। ক্যালকুলেশন করার পর এখানে আমরা পাবো 5 মিলিলিটার 1 মোলার সালফারিক অ্যাসিডের দ্রবণ। তাহলে বিক্রিয়ার সম্পর্ক থেকে আমরা যদি দেখি যে আমাদের যে পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য দ্রবণ ছিল তার সাথে সালফারিক অ্যাসিড বিক্রিয়া করে মাত্র 5 ml, কিন্তু সালফারিক অ্যাসিডের তুল্য দ্রবণটা কতটুকু ছিল, 25 ml। তাহলে 25 ml থেকে সে বিক্রিয়া করছে মাত্র 5 ml, বাকি যেটা থাকবে সেটা কি রয়ে গেছে, আমাদের অবশিষ্ট রয়ে গেল। তাহলে এখান থেকে আমরা আবার বলি যে আমাদের মিশ্রণে তাহলে কি রয়ে গেল, সালফারিক অ্যাসিডটা রয়ে গেল। তাহলে মিশ্রণে অবশিষ্ট কে রয়ে গেছে, আমাদের সালফারিক অ্যাসিড। অবশিষ্ট সালফারিক অ্যাসিডের পরিমাণ ছিল কতটুকু, 25, বিক্রিয়া করছে মাত্র 5 ml। তাহলে আমাদের অবশিষ্ট থাকলো 20 ml 1 মোলার। এই পরিমাণ আমাদের সালফারিক অ্যাসিড কি রয়ে গেল, অবশিষ্ট রয়ে গেল। তো যেহেতু সালফারিক অ্যাসিডটা অবশিষ্ট রয়ে গেল, আমরা বলতে পারি মিশ্রণের প্রকৃতি হচ্ছে আমাদের অম্লীয়। এখান থেকে আমরা সিদ্ধান্ত দিব যে আমাদের সুতরাং মিশ্রণের প্রকৃতি হচ্ছে আমাদের অম্লীয়। আচ্ছা, এবার মিশ্রণের প্রকৃতি যদি আমাদের অম্লীয় হয় তাহলে আমরা কিন্তু এই আমাদের ডিরেক্ট আমরা পিএইচ এর মানটা বের করে ফেলতে পারবো। কারণ হচ্ছে দ্রবণ অম্লীয় মানে হচ্ছে এখান থেকে আমরা প্রথমে অ্যাসিডের ঘনমাত্রাটা পাবো, এবং অ্যাসিডের ঘনমাত্রাটা জানলে হাইড্রোজেনের ঘনমাত্রা আমরা নিয়ে পিএইচটা নির্ণয় করে ফেলতে পারবো। কিন্তু দ্রবণটা যদি আমাদের ক্ষারীয় হতো তাহলে কিন্তু আমরা সরাসরি পিএইচটা নির্ণয় করতে পারতাম না। তখন আমাদেরকে কি করা লাগতো, আগে পিওএইচটা নির্ণয় করে তারপর পটিং থেকে সেই পিওএইচ এর মানটা বিয়োগ করলে সর্বশেষ আমরা হচ্ছে পিএইচ এর মানটা পেতাম। এখন যেহেতু আমাদের দ্রবণটা অম্লীয় হয়ে গেছে তাহলে আমরা হচ্ছে ডিরেক্ট পিএইচ এর মানটা বের করব। এখন লক্ষ্য হচ্ছে এই পিএইচ এর মানটা বের করার জন্য আমাদের সূত্রটা কি ছিল, মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন। এখন এই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা আমরা কার থেকে পাবো, অ্যাসিড থেকে। এখানে অ্যাসিডটা কে ছিল, আমাদের সালফারিক অ্যাসিড। তার মানে হচ্ছে সালফারিক অ্যাসিডের ঘনমাত্রা জানলে আমরা সেখান থেকে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটুকু বের করতে পারবো। কথা হচ্ছে সালফারিক অ্যাসিডের ঘনমাত্রা কোনটা হবে, দেখো আমাদের যেহেতু মিশ্রিত করা হলো, মিশ্রিত করার পর দুটা পাত্রকে যখন মিশ্রিত করা হয় তখন কিন্তু আমাদের মিশ্রণের আয়তনের মান বৃদ্ধি পায়। আয়তন যখন বৃদ্ধি পায় তখন কিন্তু ঘনমাত্রার পরিমাণটা হ্রাস পায়। তার মানে হচ্ছে সালফারিক অ্যাসিডের শুরুতে যে ঘনমাত্রা আমরা দিছিলাম, এই যে এখানে যে ঘনমাত্রা তোমাদের ছিল
মিশ্রিত করার পর সেই ঘনমাত্রা মান কিন্তু হ্রাস পাবে। কারণ হচ্ছে দ্রবণের আয়তন যখন বৃদ্ধি পায় ঘনমাত্রা মান কি পায়? হ্রাস পায়। তার মানে আমাকে যা করতে হবে, মিশ্রিত অবস্থায় সালফিউরিক অ্যাসিডের একটা ঘনমাত্রা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা আবার একটু রিমাইন্ড করি, সেটা হচ্ছে আমরা মিশ্রণের পিএইচটা বের করার জন্য একটা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা লাগবে। যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা আমরা পাবো আমাদের সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রাটা জানার পর। কিন্তু এখানে যে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা হবে সেটা হচ্ছে মিশ্রিত অবস্থায়। কারণ তোমাকে যে পিএইচ এর মানটা বের করতে বলছে সেটা কিন্তু মিশ্রিত অবস্থায়। আর আমরা জানি মিশ্রিত করলে আয়তন বৃদ্ধি পায়, আয়তন যখন বৃদ্ধি পায় তখন ঘনমাত্রা হ্রাস পায়। তাহলে আমাদেরকে সালফিউরিক অ্যাসিডের মিশ্রিত অবস্থায় একটা ঘনমাত্রা বের করতে হবে। এখন এই মিশ্রিত অবস্থায় ঘনমাত্রা বের করার যে সূত্রটা ছিল সেটা হচ্ছে V1S1 ইকুয়াল টু হচ্ছে V2S2। এখান থেকে আমরা বের করব S2 এর মান, তখন আমরা লিখতে পারবো V1S1 বাই হচ্ছে V2। তাহলে মিশ্রণে কারো যদি ঘনমাত্রা বের করতে যাই আমাকে তিনটা ভ্যালু লাগবে। এই তিনটা ভ্যালু কি কি? একটা হচ্ছে V2, এই V2 হচ্ছে মোট আয়তন, অর্থাৎ দুইটা পাত্রকে মিশ্রিত করলে যে আয়তনটা হবে সেটা হচ্ছে আমাদের V2 এর মান। আর V1S1টা একটু মাথায় ভালো করে মনে রাখতে হবে। এই V1S1 দ্বারা আমরা বোঝাচ্ছি প্রাথমিক আয়তন, প্রাথমিক ঘনমাত্রা। মানে প্রাথমিক আয়তন এবং প্রাথমিক ঘনমাত্রা বলতে তোমরা হয়তো বুঝবা যে প্রশ্নে দেওয়া মানটাই মনে হচ্ছে আমাদের, প্রশ্নে দেওয়া যে আয়তন এবং ঘনমাত্রাটা ছিল এটাই হয়তো বা V1S1, কিন্তু না। V1S1 হবে, আমরা আগের অঙ্ক তো বলছিলাম আমাদের অ্যাসিড অথবা ক্ষার যে পরিমাণ অবশিষ্ট থাকবে সেখানকার আয়তন হচ্ছে V1, সেখানকার ঘনমাত্রা হচ্ছে আমাদের S1। আমরা আবার একটু বলছি, আমাদের এখন উদ্দেশ্য হচ্ছে মিশ্রিত অবস্থায় সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা আমরা বের করব। এই মিশ্রিত অবস্থায় ঘনমাত্রা বের করার জন্য আমাদেরকে তিনটা ভ্যালু লাগবে, V1S1 বাই হচ্ছে V2। এই V2 হচ্ছে মিশ্রণের মোট আয়তন, আর V1S1 টা হবে অ্যাসিড অথবা ক্ষার যেটাই হোক না কেন তারা যে পরিমাণ অবশিষ্ট থাকবে সেখানে আয়তনটা হচ্ছে V1, সেখানকার ঘনমাত্রা হচ্ছে আমাদের S1। এই তিনটা ভ্যালু ধরে আমরা হচ্ছে কি করবো, আমাদের এই মিশ্রিত অবস্থায় সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রাটা নির্ণয় করবো। আমরা একটু লিখে দিচ্ছি, এই যে মিশ্রিত অবস্থায় ঘনমাত্রা বের করার সূত্র V1S1 ইকুয়াল টু হচ্ছে V2S2। তাহলে মিশ্রণের ঘনমাত্রা S2 ইকুয়াল টু কি দাঁড়াবে? V1S1 বাই হচ্ছে V2। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এবার প্রথম আমরা যে কাজটা করব, মিশ্রণের মোট আয়তনটা লিখবো আমাদের, মিশ্রণের মোট আয়তন। তাহলে মোট আয়তনটা কতটুকু হবে আমাদের দেখেন, যে দুটা পাত্র ছিল তাদের যোগফল 50 এবং হচ্ছে কত বলতো 100। তাহলে 50 যোগ হচ্ছে 100, এখানে হচ্ছে কত 150 মিলিলিটার। এটা হচ্ছে মোট আয়তন। এখন আমরা চলে আসবো আমাদের মিশ্রণে, আমরা শুরুতে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা বের করব। মিশ্রণে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা মানে আমরা বোঝাচ্ছি S2 এর মানটা বের করব। তাহলে কি কি মান লাগবে? V1S1 বাই হচ্ছে V2। V2 মান হচ্ছে 150, আর V1S1 যেটা আমরা বলছিলাম যতটুকু অবশিষ্ট রয়ে গেল সেখানকার আয়তন এবং ঘনমাত্রাটাকে আমরা লিখবো হচ্ছে V1S1। V1 হচ্ছে 20, S1 হচ্ছে আমাদের 1। V1 20, S1 হচ্ছে আমাদের 1। এই কাজটুকু করলে আমরা হচ্ছে মিশ্রিত অবস্থায় আমাদের সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রাটা পেয়ে যাব। তাহলে সেই মানটা কত হবে? 20 ভাগ হচ্ছে 150, তার মানে হচ্ছে 0.133 মোলার। ঠিক আছে, এখানে যে মানটা আমরা পাইছি সেটা হচ্ছে মিশ্রণে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা। আমার যেটা লাগবে সেটা হচ্ছে মিশ্রণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। এখন হাইড্রোজেন আয়নটা আমরা কোত্থেকে পাবো? এই সালফিউরিক অ্যাসিড যখন বিয়োজিত হবে তখন সেখান থেকে আমরা হাইড্রোজেন আয়নটা পাবো। তাহলে সালফিউরিক অ্যাসিড নিম্ন রূপে কি হয় বলতো? বিয়োজিত হয়। সালফিউরিক অ্যাসিডটাকে বাংলা আমরা পাবো হাইড্রোজেন আয়ন যোগ কি বলতো? সালফেট আয়ন। এখানে আমাদের হাইড্রোজেন কতগুলো হবে বলতো? দুইটা। তার মানে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করছে কত মোল? 1 মোল। হাইড্রোজেন আয়ন কত মোল বলতো? 2 মোল। এখান থেকে দেখো যে 1 মোল সালফিউরিক অ্যাসিড বিয়োজিত হওয়ার পর আমরা হাইড্রোজেন আয়ন পাচ্ছি 2 মোল। এখান থেকে আমরা বলতে পারি যে সালফিউরিক অ্যাসিডের যে পরিমাণ ঘনমাত্রা হবে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা তার থেকে দ্বিগুণ।
যদি এরকম হয়তো যে 1 মোল অ্যাসিড থেকে 1 মোল হাইড্রোজেন আয়ন পাওয়া যায়, তখন আমরা বলতে পারবো ওই অ্যাসিডের ঘনমাত্রা যতটুকু হাইড্রোজেনের ঘনমাত্রাও ততটুকু। যেহেতু আমাদের 1 মোল সালফারিক অ্যাসিড বিয়োজিত হওয়ার পর 2 মোল আমরা হাইড্রোজেন আয়ন পাচ্ছি, তার মানে হচ্ছে সালফারিক অ্যাসিডের যে পরিমাণ ঘনমাত্রাটা ছিল হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা তার থেকে দ্বিগুণ হবে। আমরা বলিয়ে দিই আমাদের যে 1 মোল সালফারিক অ্যাসিড বিয়োজিত হয়ে 2 মোল হাইড্রোজেন আয়ন কি করে বলতো উৎপন্ন করে। তাহলে আমরা বলতে পারি যে 0.133 মোলার সালফারিক অ্যাসিড দ্রবণে, হ্যাঁ এতটুকু দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কতটুকু হবে? হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, আচ্ছা ঘনমাত্রা হচ্ছে আমাদের কতটুকু হবে? সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা যা ছিল তার সাথে ডি দ্বারা গুণ করতে হবে, তাহলে হচ্ছে 0.133। তাহলে এই দুটো যদি আমরা গুণ করে দিই 2 ইন্টু 0.133 0.266 মোলার হলো। যেহেতু আমরা হাইড্রোজেনের ঘনমাত্রাটা পেয়ে গেছি, এবার আমরা এখান থেকে বলতে পারবো আমাদের পিএইচ এর মানটা মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন, তার মানে হচ্ছে মাইনাস লগ অফ 0.266। এখন আমরা ক্যালকুলেশন করলে আমরা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত পিএইচ এর মানটা পেয়ে যাব, তাহলে মাইনাস লগ অফ 0.266 আমাদের এদের হচ্ছে 0.575। এই হচ্ছে আমাদের মিশ্রণে আমাদের পিএইচ এর মান। তাহলে খেয়াল করো এই অঙ্কটা করতে পারলে, অর্থাৎ মিশ্রিত অবস্থায় কারো যদি আমরা পিএইচটা বের করে ফেলতে পারি, তখন কিন্তু আমাদের এই টাইপের যে ম্যাথগুলো হয় সবগুলো কিন্তু আমরা মোটামুটি বুঝতে পারবো। ঠিক আছে, এখানে যদি দ্রবণ খালি হতো তাহলে আমরা কি করতাম, আগে পিওএইচটা বের করতাম, দেন 14 থেকে সে পিওএইচ এর মানটা বিয়োগ করলেই আমাদের পিএইচ এর মানটা বের হয়ে যাবে। তো চলো আমরা আমাদের আরেকটা ম্যাথ দেখি, উদাহরণ নাম্বার 5। এখানে তোমরা লক্ষ্য করো 3টা পাত্র আছে, কে পাত্রে আমাদের দেওয়া আছে দ্বিক্ষারকীয় অম্ল, কে পাত্রে আমাদের জোগাড় দেওয়া আছে দ্বিক্ষারকীয় অম্ল, আর এন পাত্রে দেওয়া আছে আমাদের এক অম্লীয় ক্ষার, এবং হচ্ছে এম পাত্রে দ্রবণটা হচ্ছে আমাদের নাইট্রিক অ্যাসিড। তাহলে এম পাত্রে যৌগের নামটা দেওয়া থাকলেও কে এবং এল পাত্রে কিন্তু সরাসরি যৌগগুলোর নাম দেওয়া নাই। এখন আমরা বুঝবো যে দ্বিক্ষারকীয় অম্ল বলতে কি বোঝায়। তোমরা যদি লক্ষ্য করো এখানে যে শেষের যে শব্দটা বলছে সেটা হচ্ছে একটা অম্ল বা হচ্ছে অ্যাসিড। তার মানে হচ্ছে কে পাত্রে আমাদের কি আছে বলতো, একটা অ্যাসিড আছে। সেটা কোন ধরনের অ্যাসিড? দ্বিক্ষারকীয় অম্ল বা অ্যাসিড। দ্বিক্ষারকীয় অম্ল বলতে আমরা বুঝি যে সকল অ্যাসিডকে প্রশমিত করতে 2 মোল মনোফটিক ক্ষার। মনোফটিক ক্ষার বলতে কাদেরকে বোঝায়? যারা জলীয় দ্রবণে একটি মাত্র OH আয়ন দিতে পারে তাদেরকে আমরা বলি হচ্ছে মনোফটিক ক্ষার। যেটা উদাহরণ হিসেবে আমরা কাকে বলতে পারি? সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে সহজ করে যদি বলি যে যে অ্যাসিডটাকে প্রশমিত করতে 2 মোল পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রয়োজন হবে সেই অ্যাসিডটাকে আমরা বলবো দ্বিক্ষারকীয় অম্ল। আর আমাদের টিক্সটা হচ্ছে যে সকল অ্যাসিড জলীয় দ্রবণে 2টি হাইড্রোজেন আয়ন দিতে পারে তারাই হচ্ছে আমাদের দ্বিক্ষারকীয় অম্ল। এরকম আমরা যদি একটা অ্যাসিড বলি যেমন সালফিউরিক অ্যাসিড, দেখো তার কাছে কিন্তু 2টা হাইড্রোজেন আছে, তার মানে সে 2টি হাইড্রোজেন দেওয়ার সক্ষমতা রাখে। এই অ্যাসিডটাকে আমরা বলতে পারবো দ্বিক্ষারকীয় অম্ল। আমরা বলছি যে সকল অম্লকে প্রশমিত করতে 2 মোল মনোফটিক ক্ষার দ্যাট মিন্স সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রয়োজন হতে পারে তাদেরকে আমরা বলবো দ্বিক্ষারকীয় অম্ল। আর সহজ করে যদি বলি যে সকল অ্যাসিড 2টি হাইড্রোজেন দেওয়ার সক্ষমতা রাখে তাদেরকে আমরা বলতে পারবো দ্বিক্ষারকীয় অম্ল। এরকম একটা উদাহরণ আমরা কাকে নিতে পারি? সালফিউরিক অ্যাসিড। এবার চলে আসবে এল পাত্রে, এখানে বলছে এক অম্লীয় ক্ষার। তাহলে এখানে শেষের যে শব্দটা সেটা হচ্ছে ক্ষার, তার মানে এল পাত্রে আমাদের একটা ক্ষার বিদ্যমান। সেই ক্ষারটা কি বলছে? এক অম্লীয় ক্ষার। তাহলে এক অম্লীয় ক্ষার বলতে আমরা বুঝি যে সকল ক্ষারকে প্রশমিত করতে 1 মোল মনোফটিক অ্যাসিড, এই 1 মোল মনোফটিক অ্যাসিডটাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড। যেমন মনোফটিক অ্যাসিড বলতে আমরা বুঝবো যারা জলীয় দ্রবণে একটি হাইড্রোজেন আয়ন দেয়। হাইড্রোক্লোরিক অ্যাসিড যেহেতু একটা হাইড্রোজেন আয়ন দিতে পারে তাকে বলা হবে মনোফটিক অ্যাসিড। তাহলে যে ক্ষারটাকে প্রশমিত করার জন্য
এরকম একটা 1 মোল মনোপটিক অ্যাসিডের প্রয়োজন হবে, তাকে আমরা বলবো হচ্ছে 1 অম্লীয় ক্ষার। আরো যদি সহজ করে বলি, যে সকল ক্ষারের কাছে একটা মাত্র OH আয়ন থাকে বা একটা মাত্র OH আয়ন দেওয়ার সক্ষমতা দেওয়া থাকে বা একটা মাত্র OH আয়ন জলীয় দ্রবণে দিতে পারে, সেই ক্ষারগুলাই হচ্ছে আমাদের কি 1 অম্লীয় ক্ষার। এখানে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড নিতে পারি, পটাশিয়াম হাইড্রোক্সাইড নিতে পারি। এরা সবার কাছে কি বলতো একটা মাত্র OH আয়ন আছে। তাহলে একটা মাত্র যাদের OH আয়ন আছে তারা হচ্ছে 1 অম্লীয় ক্ষার। তাহলে আমরা এবার এল পাত্রে আমাদের যৌগটাকে সোডিয়াম হাইড্রোক্সাইড হিসেবে বিবেচিত করতে পারি। এখন আমাদের মূল প্রশ্ন আমরা একটু চলে আসি। মূল প্রশ্নটা কি বলছে দেখো তো, এম পাত্রে দ্রবণ দ্বারা কে প্লাস এল পাত্রের মিশ্র দ্রবণের প্রশমন সম্ভব হবে কিনা। এখানে একটু খেয়াল করো, প্রশমন সম্ভব হবে মানে কি, অর্থাৎ বিক্রিয়া করার পর কেউ আর অবশিষ্ট থাকবে না। অর্থাৎ যেটাকে আমরা বলতে পারি আমাদের দ্রবণের প্রকৃতি হবে নিরপেক্ষ। যেহেতু আমাদের এখানে 3টা পাত্র আছে, আমার প্রশ্ন হচ্ছে এম পাত্রে দ্রবণ দ্বারা কে প্লাস এল পাত্রের মিশ্র দ্রবণের প্রশমন হবে কিনা। মানে হচ্ছে আমরা আগে কে পাত্র এবং এল পাত্রের দ্রবণকে মিশ্রিত করি, মিশ্রিত করার পর কোন একটি যৌগ বা দ্রবণ অবশিষ্ট থাকবে, ওই অবশিষ্ট পরিমাণ নিয়ে তারপর আমরা তাকে আবার এম পাত্রের দ্রবণ দ্বারা আবার প্রশমিত করব। করার পর যদি সর্বশেষ কোনো প্রোডাক্ট বা কোনো দ্রবণ আর অবশিষ্ট থাকবে না, তখনই আমি বলতে পারবো যে মিশ্র দ্রবণের সম্পূর্ণ প্রশমন সম্ভব হবে। খেয়াল করো, আমরা কিন্তু 3টা পাত্রকে ডিরেক্ট যোগ করব না, আমরা যোগ করবোটা কিভাবে, প্রথম হচ্ছে কে পাত্র এবং এল পাত্রের দ্রবণকে আমরা মিশ্রিত করার পর আমরা দেখতে হবে আমাদের এখানে কে অবশিষ্ট থাকবে, হয় অ্যাসিড অবশিষ্ট থাকবে নাহলে ক্ষার অবশিষ্ট থাকবে, কেউ না কেউ অবশিষ্ট থাকবে। এই অবশিষ্ট যে পরিমাণটা আমরা পাবো সেই অবশিষ্ট পরিমাণ নিয়ে হচ্ছে আমাদের এম পাত্রের দ্রবণের সাথে তার আমাকে বিক্রিয়া হবে। বিক্রিয়া করার পর ফাইনালি যদি কোনো একটি যৌগ আর অবশিষ্ট না থাকে, তখন আমি বলতে পারবো যে এম পাত্রের দ্রবণ দ্বারা কে প্লাস এল মিশ্রণের প্রশমন সম্ভব। তাহলে এই ক্ষেত্রে আমাদের প্রথম কাজটা হচ্ছে যে আমাদের কে এবং এল কে মিশ্রিত করলে কে অবশিষ্ট থাকে, অর্থাৎ কে এবং এল এর মিশ্রণের প্রকৃতিটা কেমন হবে। আমরা আগে প্রথমে যে সেই কাজটা করব সেটা হচ্ছে কে এবং এল দুইটা পাত্রেরই আমাদের হচ্ছে তুল্য দ্রবণের মানটা আমরা আগে বের করে ফেলবো। আমরা জানি তুল্য দ্রবণ যার পরিমাণটা বেশি থাকবে দিন শেষে কিন্তু সেই যৌগটাই অবশিষ্ট থাকবে। তাহলে চলে আসা যাক আমাদের কে এবং এল, সেখানে যে দুইটা যৌগের নাম বলছে তাদের পরিচয়গুলো আমরা আগে লিখে ফেলি। তাহলে বলতে পারি যে উদ্দীপকের কে পাত্রের দ্রবণ হলো, দ্রবণটা কি দ্বিক্ষারকীয় অম্ল। এই দ্বিক্ষারকীয় অম্ল বলতে আমরা কাদেরকে বুঝি, একটা সালফিউরিক অ্যাসিডকে নিতে পারি। দ্বিক্ষারকীয় অম্ল বলতে আমরা কাকে নিতে পারি, সালফিউরিক অ্যাসিড। এবং এল পাত্রের যে দ্রবণটা আছে, এবং এল পাত্রের দ্রবণটা কি বলতো আমাদের, এল পাত্রের দ্রবণটা হচ্ছে বলে দিচ্ছে 1 অম্লীয় ক্ষার, 1 অম্লীয় ক্ষার। অর্থাৎ এটা আমরা নিতে পারি কাকে, সোডিয়াম হাইড্রোক্সাইডকে আমরা নিতে পারি। তাহলে এল পাত্রের দ্রবণটাকে আমরা পাচ্ছি সালফিউরিক অ্যাসিড, এবং কে পাত্রের দ্রবণটাকে আমরা পাচ্ছি সালফিউরিক অ্যাসিড, এবং এল পাত্রের দ্রবণটাকে আমরা পাচ্ছি হচ্ছে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন কাজ হচ্ছে এই দুইটা দ্রবণের বা দুইটা পাত্রের এই তুল্য দ্রবণ বের করবো। তাহলে কে পাত্রের ক্ষেত্রে আমরা চলে আসি, কে পাত্রের ক্ষেত্রে যদি আমরা তুল্য দ্রবণটা বের করি, আয়তন গুণ কি মাত্রা, ঘনমাত্রা। তাহলে আয়তন হচ্ছে 200 মিলিলিটার, ঘনমাত্রা হচ্ছে 0.2 মোলার। আমাদের হচ্ছে সালফিউরিক অ্যাসিডের দ্রবণ, ইকুইভ্যালেন্ট আমরা কি লিখবো, 200 ইনটু হচ্ছে কত বলতো 0.2, একক হবে কত মিলিলিটার, 1 মোলার সালফিউরিক অ্যাসিড। তাহলে এই দুটো যদি আমরা গুণ করি আমরা পাবো 40 মিলিলিটার, 200 ইনটু হচ্ছে 0.2, আমরা একটু দেখি, হ্যাঁ 40 মিলিলিটার 1 মোলার সালফিউরিক অ্যাসিডের দ্রবণ। অনুরূপ ভাবে আমরা আবার চলে আসবো আমাদের এল পাত্রের ক্ষেত্রে। এখানে কি পাবো, এখানে আমাদের এল পাত্রের আয়তনটা হচ্ছে 300 মিলিলিটার, ঘনমাত্রা হচ্ছে 0.3 মোলার, এখানে দ্রবণটা হচ্ছে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এখান থেকে আমরা যদি তুল্য দ্রবণটা হিসাব করি, তাহলে আয়তন গুণ হচ্ছে ঘনমাত্রা,
একক হবে আমাদের মিলিলিটার, এবং যার ঘনমাত্রা হচ্ছে আমাদের 1 মোলার, এবং দ্রবণের নাম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এই দুটো গুণ করলে আমরা পাবো হচ্ছে আমাদের আমাদের হচ্ছে দেখো তো 300 ইন্টু 0.3, 300 ইন্টু হচ্ছে 0.3, আমাদের বের হবে আবার 90 ml। হ্যাঁ, 90 মিলিলিটার 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। লক্ষ্য করো দুটারে কিন্তু আমরা তুল্য দ্রবণ বের করছি। এখন একটা মজার জিনিসটা তোমরা দেখো, এবার কার তুল্য দ্রবণের পরিমাণটা বেশি আছে? সালফিউরিক অ্যাসিডের তুল্য দ্রবণটা আমরা পাইছি 40 ml, আর সোডিয়াম হাইড্রোক্সাইডটা পাইছি আমাদের 90 ml। আমরা বলছিলাম বারবার যে দ্রবণে যার তুল্য দ্রবণের পরিমাণটা বেশি পাওয়া যায়, দিন শেষে সেই যৌগটাই কিন্তু আমাদের অবশিষ্ট থাকে। যেহেতু এবার সালফিউরিক অ্যাসিডের তুলনায় সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য দ্রবণের পরিমাণটা বেশি, তাহলে কে এবং এল কে মিশ্রিত করলে দ্রবণটা আমরা ক্ষারীয় পাবো। এবার আরো একটা বলি, দ্রবণটা ক্ষারীয় যে পাবো এটা আরেকটা কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে কি দেখো তো, এবার কাহিনীটা হচ্ছে দেখো তো, আমাদের এম পাত্রে যে দ্রবণটা আছে নাইট্রিক অ্যাসিড, এটা কি বলতো একটা অ্যাসিড না? তাহলে কে এবং এল পাত্রের মিশ্রণ যদি ক্ষারীয় না হয়, তাহলে কিন্তু ওই দ্রবণের সাথে নাইট্রিক অ্যাসিডের কোনো প্রশমন বিক্রিয়া হবে না। লক্ষ্য করো, যেহেতু এম পাত্রের দ্রবণটা কিন্তু একটা অ্যাসিড, তাহলে অবশ্যই কে এবং এল এর মিশ্রণটা একটা ক্ষারীয় হইতে হবে। আবার যদি এরকম হইতো যে এম পাত্রের দ্রবণটা একটা ক্ষার আছে, তাহলে কিন্তু তখন আবার কে এবং এল পাত্রের মিশ্রণ কি হওয়া লাগবে? অম্লীয় হইতে হবে। অর্থাৎ 3 নাম্বার যে পাত্রটা ছিল সেটা যদি একটা অ্যাসিড হয়, তাহলে প্রথম দুটা দ্রবণের মিশ্রণ হতে হবে একটা ক্ষারীয়। আবার 3 নাম্বার পাত্রের দ্রবণটা যদি একটা ক্ষার হয়, তাহলে প্রথম দুটা দ্রবণের মিশ্রণ হতে হবে আমাদের অ্যাসিডীয়। এই জন্যই আমরা যখন কে এবং এল পাত্রের যে তুল্য দ্রবণটা বের করলাম, আমরা দেখতে পাই যে সালফিউরিক অ্যাসিডের তুলনায় সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য দ্রবণের পরিমাণটা বেশি। অর্থাৎ এই দুজনকে মিশ্রিত করলে আমাদের কিন্তু আবার ক্ষার অবশিষ্ট থাকবে। আরেকটা কারণটা কি, 3 নাম্বার পাত্রে আমাদের কি আছে? একটা অ্যাসিড আছে। এই জন্য এই অবশিষ্ট যে ক্ষারটা থাকবে তার সাথে ওই এম পাত্রের অ্যাসিডের একটা বিক্রিয়া হবে। তো আমরা এখানে করে পেলে আমাদের কে এবং এল যে মিশ্রণটা আছে সেখানে আমাদের একটা বিক্রিয়া হবে, যে কে প্লাস এল মিশ্রণে বিক্রিয়া, কে প্লাস এল মিশ্রণে সংঘটিত বিক্রিয়া, সংঘটিত বিক্রিয়া। এখানে কে কে আছে বলতো? সালফিউরিক অ্যাসিড যোগ হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যাসিড যোগ ক্ষার, লবণ যোগ পানি উৎপন্ন হবে। লবণটা হচ্ছে আমাদের সোডিয়াম সালফেট যোগ হচ্ছে আমাদের পানি। আচ্ছা, এই বিক্রিয়াটাকে যদি আমরা সমতা করি তাহলে কি দাঁড়ায় বলতো? সোডিয়াম আছে 2টা, তাহলে এখানে 2 দ্বারা গুণ করবো। এখানে হাইড্রোজেন 2টা, আবার এখানে হাইড্রোজেন কতগুলো বলতো? 2টা, 2 দিয়ে 4। সেক্ষেত্রে পানিটাকে আমরা 2 দ্বারা গুণ করতে হবে। গুণ করার পর আমাদের কিন্তু সমতা হয়ে গেছে। তাহলে এই বিক্রিয়াগুলোকে আমরা সমতা করব সব সময়। এখন সমতা করার পর যদি আমরা দেখি, যেখানে সালফিউরিক অ্যাসিড কত মোল আছে আমাদের? 1 মোল, এবং ক্ষার আছে আমাদের কত মোল? 2 মোল। এখান থেকে তাহলে আমরা বলতে পারি এখন যে 1 মোল সালফিউরিক অ্যাসিড সমান 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। একইভাবে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড সমান হচ্ছে 1 মোল সালফিউরিক অ্যাসিড। এবার আমরা কাকে আগে লিখবো? আমরা বলছিলাম যে যার তুল্য দ্রবণের পরিমাণটা কম তাকে লিখবো আগে, যার তুল্য দ্রবণের পরিমাণটা বেশি তাকে লিখবো হচ্ছে আমরা পরে। তাহলে এখান থেকে যেহেতু সালফিউরিক অ্যাসিডের তুল্য দ্রবণের পরিমাণটা আমরা কম পেয়েছি, তাহলে আমরা তাকে আগে লিখে ফেলবো। লিখবো হচ্ছে 1 মোল সালফিউরিক অ্যাসিড ইকুইভ্যালেন্ট হচ্ছে আমাদের 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। আর এই 1 মোলের পরিবর্তে আমরা কি লিখবো? 1000 মিলিলিটার 1 মোলার সালফিউরিক অ্যাসিড। আর 2 মোলের পরিবর্তে আমরা লিখবো 2000 মিলিলিটার 1 মোলার, 2000 মিলিলিটার আমাদের 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে? এখন সালফিউরিক অ্যাসিডের তুল্য দ্রবণ কতটুকু পেয়েছিলাম? 40 মিলিলিটার। তাহলে 40 মিলিলিটার 1 মোলার সালফিউরিক অ্যাসিড সমান আমাদের পাওয়া যাবে 2000 ভাগ হচ্ছে আমাদের 1000 ইন্টু হচ্ছে আমাদের 40 মিলিলিটার 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। এখানে আমরা ক্যালকুলেশন করলে পাবো 80 ml 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড।
তার মানে হচ্ছে যে পরিমাণ সালফারিক অ্যাসিডটা ছিল তার সাথে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করবে মাত্র কত এমএল, 80 ml। কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য দ্রবণ ছিল কত এমএল, 90 ml। তাহলে বাকি কিন্তু 10 ml কি থাকবে, অবশিষ্ট থাকবে। তাহলে আমরা এখন বলে ফেলতে পারি যে মিশ্রণে অবশিষ্ট যে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড থাকবে তার পরিমাণ কত। তাহলে মিশ্রণে অবশিষ্ট অবশিষ্ট সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ কত হবে, ছিল 90 ml, বিক্রিয়া করছে কত বলতো, 80 মিলিলিটার, 1 মোলার। তাহলে রেজাল্ট হচ্ছে 10 মিলিলিটার, 1 মোলার। তাহলে আমরা এখন কিন্তু বলতে পারি যে সুতরাং কে প্লাস এল এদের যে মিশ্রণটা আমরা পাবো সেটা কিন্তু একটা ক্ষারীয়। মিশ্রণের যে প্রকৃতি সেটা হচ্ছে কি বলতো, ক্ষারীয়। কেন ক্ষারীয় হলো, যেটা আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার এবং এই বিক্রিয়া সোডিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট থাকে, তাহলে মিশ্রণের প্রকৃতি হচ্ছে আমাদের ক্ষারীয়। এখন একটু খেয়াল করো, আমাদের এখন যে কাজটা হবে সেটা হচ্ছে কি, এই যে আমাদের যে পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইডটা আমাদের অবশিষ্ট রয়ে গেল, এই অবশিষ্ট সোডিয়াম হাইড্রোক্সাইড মিলে কার সাথে বিক্রিয়া করবে, আমাদের 3 নাম্বার যে পাত্রে দ্রবণটা আছে বা এম পাত্রের যে দ্রবণটা আছে নাইট্রিক অ্যাসিড, তার সাথে বিক্রিয়া হবে। আবার শোনো, এ এবং এল কে মিশ্রিত করার পর যতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড আমাদের অবশিষ্ট রয়ে গেল, এই অবশিষ্ট পরিমাণ নিয়ে কিন্তু আমাদের নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া হবে। তাহলে সেক্ষেত্রে আমরা নাইট্রিক অ্যাসিডের আমাদের একটা কি বের করতে হবে, তুল্য দ্রবণটা বের করতে হবে। এখানে আয়তন হচ্ছে কত, 50 ml, ঘনমাত্রা হচ্ছে 0.2 মোলার। এখন এই নাইট্রিক অ্যাসিডের জন্য আমরা একটা তুল্য দ্রবণটা বের করব। তাহলে চলো এবার আমরা আসবো এম পাত্রে। এম পাত্রের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এম পাত্র হচ্ছে আমাদের নাইট্রিক অ্যাসিড, তাহলে হচ্ছে 50 মিলিলিটার, 0.2 মোলার নাইট্রিক অ্যাসিড। তাহলে এটা হবে কি বলতো, ইকুইভ্যালেন্ট 50 গুণ কত বলতো, 0.2 মিলিলিটার, 1 মোলার হচ্ছে নাইট্রিক অ্যাসিড। এখন এখানে গুণ করলে কত পাবো, 10 মিলিলিটার, 1 মোলার নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিডের তুল্য দ্রবণটা আমরা পাইছি। এখন যেটা আমরা লিখবো, ওই যে আমাদের মনে আছে কিনা যেটা বলছিলাম, অবশিষ্ট সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাথে আমাদের এই নাইট্রিক অ্যাসিড একটা বিক্রিয়া হবে। অবশিষ্ট সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে এখানে বলে দিই, এম পাত্রে দ্রবণ নাইট্রিক অ্যাসিডের সংঘটিত বিক্রিয়া আমরা দেখবো। আচ্ছা, এখন আসেন তাহলে কে কে বিক্রিয়া হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ হচ্ছে নাইট্রিক অ্যাসিড। তাহলে অ্যাসিড যোগ ক্ষার, লবণ যোগ পানি, লবণটা হবে কি, সোডিয়াম এবং নাইট্রেট মিলিয়ে আমাদের হচ্ছে সোডিয়াম নাইট্রেট। এখানে মনে রাখবা যে সোডিয়ামের যোজনী 1 এবং যে নাইট্রেটের চার্জ কত, -1, তো তার যোজনী কত বলতো, 1। চার্জ যত যোজনীয় তত। তাহলে সোডিয়ামের যোজনী 1, নাইট্রেটের যোজনী 1 ধরে চলে আসছে আমাদের, এবং বাড়তি উৎপন্ন হবে কি বলতো, আমাদের পানি। তাহলে এই বিক্রিয়া যদি আমরা সমতা করি, সমতা অলমোস্ট হয়ে গেছে আমাদের। তাহলে এখান থেকে আমরা কি লক্ষ্য করি, যে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড 1 মোল, নাইট্রিক অ্যাসিড কত মোল, 1 মোল। তাহলে এখান থেকে আমরা লিখি যে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুইভ্যালেন্ট 1 মোল নাইট্রিক অ্যাসিড। তাহলে 1 মোলের পরিবর্তে আমরা কি জানি, 1000 মিলিলিটার, 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুইভ্যালেন্ট লিখতে পারবো 1000 মিলিলিটার, 1 মোলার নাইট্রিক অ্যাসিড। এখন দেখেন আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড কতটুকু অবশিষ্ট রয়ে গেল, 10 ml। তাহলে এই 10 ml এর জন্য আমরা এখন হিসাব করব। তাহলে 10 মিলিলিটার, 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড সমান আসবে 1000 ভাগ হচ্ছে 1000 ইন্টু হচ্ছে 10 মিলিলিটার, 1 মোলার নাইট্রিক অ্যাসিড।
তাহলে এখানে রেজাল্ট আসবে 10 মিলিলিটার 1 মোলার নাইট্রিক অ্যাসিড। এবার যদি তোমরা লক্ষ্য করো যে আমাদের যে অবশিষ্ট যে সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল তার সাথে কতটুকু আমাদের নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করছে বলতো 10 ml। যে পরিমাণ আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট ছিল তার সাথে আমাদের নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করছে কতটুকু 10 ml। এবার যদি তোমরা দেখো যে আমাদের নাইট্রিক অ্যাসিডের তুল্য দ্রবণটা বের করছিলাম সেটা কত ml ছিল 10 ml। তার মানে অবশিষ্ট সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে নাইট্রিক অ্যাসিড কিন্তু সম্পূর্ণ বিক্রিয়া করে ফেলছে। আর যখন সম্পূর্ণ বিক্রিয়া করে ফেলবে তখন কিন্তু দ্রবণের কেউ অবশিষ্ট থাকবে না। দ্রবণে যদি কেউ অবশিষ্ট না থাকে তখন আমরা সেটাকে বলি সম্পূর্ণ অসমিত হওয়া বা দ্রবণ হবে নিরপেক্ষ। যেহেতু অবশিষ্ট সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় আমাদের নাইট্রিক অ্যাসিড সম্পূর্ণ ব্যবহৃত হয়, তাহলে আমরা বলতে পারি যে সুতরাং যে এম পাত্রের দ্রবণ দ্বারা কে প্লাস এল মিশ্রণের প্রশমন সম্ভব। ঠিক আছে, যেহেতু আমাদের নাইট্রিক অ্যাসিড আর অবশিষ্ট থাকে না তাহলে বলতে পারবো এই এম পাত্রের দ্রবণ দ্বারা কে প্লাস এল মিশ্রণের সম্পূর্ণভাবে প্রশমিত করা সম্ভব।